হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা, মাইকের সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু জানাবা তোমরা। সবাই একটু জানাও, জয়েন করে ফেলো, দেন আমরা নতুন একটা টপিকে ক্লাস শুরু করবো। আজকের টপিকটা কিন্তু শুধুমাত্র 26 ব্যাচের জন্য, সব ব্যাচের জন্য না, 25 ব্যাচের জন্য। ওয়ালাইকুম আসসালাম সাদিয়া, নূরজাহান, ওয়ালাইকুম আসসালাম। একটু জানাও তো সবকিছু, নূরজাহান অ্যান্ড সাদিয়া জানাও তো সবকিছু ঠিকঠাক আছে কিনা। জিহাদ, সবকিছু ঠিক আছে কিনা জানো। আজকে তোমাদেরকে একটা নতুন পদ্ধতিতে পড়াবো। দেখো তো পিছনে কি দেখতে পাচ্ছ, ভালো লাগছে? মনে হচ্ছে না আমার নিজের বইটা দেখতে পাচ্ছি? মনে হচ্ছে না আমার নিজের বইটা দেখতে পাচ্ছি? অল ক্লিয়ার, তাই না? উফ, বাসায় ক্লাস নিয়ে যে কি শান্তি, আর অফিসে ক্লাস নিতে গেলে এত প্যারা লাগে, এত প্যারা লাগে, বিকজ অফিসের মাইক ঠিক থাকে না, এই যে বোর্ড বন্ধ হয়ে যায়। বাসার সেটআপটা অনেক ভালো। আচ্ছা, দাগানো বই তাই না? এটা এটা দেখে কেমন লাগতেছে? দাগানো বই থেকে দেখে পড়তে ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগবে। আর এটা একটা নতুন একটা পদ্ধতি, এবং এই পদ্ধতিতে এর আগে আমরা জানি যে শুভ্র ভাই পড়িয়েছে, রাজীব ভাই তোমাদেরকে পড়িয়েছে। তো এই পদ্ধতিটা আমিও ফলো করতে যাচ্ছি, বিকজ অফ দ্যাট স্লাইডে অ্যাকচুয়ালি পড়াতে পড়াতে আমি একটু বিরক্ত হয়ে গেছি, বাট আমার বইয়ের মধ্যে আসলে যেভাবে থাকে সেই ফিলটা আমি পাই না। এবং এটা আমরা ক্লাস 6 থেকে 10-এর বাচ্চাদেরকেও সেমভাবে দিচ্ছি, যে আমরা তাদেরকে বইটা দাগিয়ে দাগিয়ে পড়াবো, যেন তারা ফিল করতে পারে যে হ্যাঁ, আমি ঠিক বইয়ের এই জায়গা থেকে পড়ছি, আমি ঠিক বইয়ের এই অংশটা থেকে পড়ছি, তাই না? তাহলে হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নাকি কেউ পাইছে? হ্যাঁ, জবটা অ্যাকচুয়ালি পেয়ে গেছে। জবটা পাইছে হচ্ছে তোমাদেরই এক ভাই। ও হচ্ছে ওর পিডিএফ জমা দিছিল। তো ও যেহেতু পিডিএফ জমা দিছে, স্লাইড টাইড জমা দিছে, ওটা পছন্দ হয়েছে, তো মোটামুটি আর কাউকে দরকার পড়ে নাই আর কি। আচ্ছা, দাগানো বই। তো এই যে দাগানো বইটা, এই স্লাইডটা কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং তোমাদের কষ্ট করে কিন্তু আর কিচ্ছু করতে হবে না। পুরো বইয়ের মধ্যে সবকিছু আমি তোমাদের ধরে ধরে পড়াই দিব, অ্যান্ড বই থেকে আমরা ফিল নিয়ে নিয়ে পড়বো, ঠিক আছে? আমাদের এখানে বানান ভুল করার কোনো সম্ভাবনা নাই, কিচ্ছু ভুল করার কোনো সম্ভাবনা নাই। তাহলে আজকে আমাদের যে টপিকটা নিয়ে পড়ার কথা, সেই টপিকের নাম ছিল সাহিত্য খেলা। চলো আগে টপিকটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, আমি কিন্তু আজকে কিছু দাগাতে পারবো না এখানটাতে, আমি জাস্ট তোমাদেরকে জুম আউট করে করে তোমাদের পড়াবো, বিকজ সব কিছু কিন্তু আমি এখানে তোমাদেরকে দাগিয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে? এখন তোমাদেরকে একটা কথা বলি, সাহিত্য খেলা মানে কি? আচ্ছা, খেলাধুলা করা মানে কি বলো তো? খেলাধুলা মানে হচ্ছে আনন্দের জিনিস, তাই না? আমরা কখন খেলাধুলা করি? যখন আমাদের মন খারাপ থাকে, পড়তে পড়তে বোর্ড হয়ে যায়, তখন আমরা গিয়ে একটু মাঠে খেলে আসি, অথবা আমরা ঘরের মধ্যে গেমস খেলি। তো এই খেলাধুলাটা হচ্ছে আমাদের জন্য একটা বিনোদন। তো সাহিত্য খেলা, সাহিত্যটা আসলে লেখক প্রমোদ চৌধুরী সাহিত্যকে খেলাধুলার সাথে তুলনা করেছেন, যে আমরা খেলাধুলা করলে যেরকম বিনোদন পাই, সাহিত্যটাও ঠিক এমন হওয়া উচিত, যেটা পড়লে, যেটা আত্মস্থ করলে, যেটা জানতে পারলে আমাদের মনের মধ্যে বিনোদন কাজ করবে। কখনো মুখস্থ করার জন্য আমরা কিছু পড়বো না। তো এই জিনিসটাকে আসলে তিনি এই পুরো গল্পটাতে ফুটিয়ে তুলেছেন। আসলে সাহিত্যটা কেমন হওয়া উচিত, সাহিত্যের ধর্ম কেমন হওয়া উচিত, একটা গল্প, একটা উপন্যাস, এবং একজন লেখকের আসলে কোন উদ্দেশ্যে লেখা উচিত তার তার শ্রোতাদের জন্য, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি এই গল্পে আলোচনা করেছেন। তবে তোমরা বলো তো, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, তোমরা বলবা যে এই সাহিত্য খেলা গল্পটা সারমর্মটা একটু ছুঁড়ে তোমাদের কাছে মনে হতে পারে না, আরে এই গল্পটা তো ওই গল্পটার সাথে একটু মিল আছে। এখন বলো তো, এই গল্পটা আমাদের বইয়েরই আরেকটা গল্পের সাথে কিছুটা মিল আছে, সেটা কোন গল্প? সবাই একটু আমাকে লেখো তো। ইংলিশ সময়ই পাই না, বলো তো। হোস্টেলের নেট অনেক বাজে, কি করবা বাবা, এখন তো কিছু করার নাই। টপিকটা কি আজকেই শেষ হয়ে যাবে? আজকে সীমান্ত, আজকে শেষ করে ইনশাল্লাহ ট্রাই করব। যদি শেষ না হয়, কালকে শুধু এমসিকিউ সলভ করাই দিব তোমাদেরকে, প্যারা নাই তো, চিল। বলো বলো, তোমাদেরকে যে প্রশ্নটা করেছি সেটার অ্যান্সারটা দাও, বলো। এই যে সাহিত্য খেলা যে গল্পটা আছে, এই গল্পটা আমাদের পাঠ্য বইয়ের কোন একটা গল্পের সাথে মিল আছে বলো তো? ওয়ালাইকুম আসসালাম হাসান আহমেদি। এই যে কেউ তো বলতে পারলো না। বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন, এই গল্পটা সবাই পড়া হয় নাই, এখনো পড়া হয় নাই, সব কটা ফাঁকিবাজ, এখনো পড়ে নাই। বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন যে গল্পটা আছে, এই গল্পটার সাথে আমাদের ভেরি গুড, সীমান্ত লিখছে শুধুমাত্র, হ্যাঁ নূরজাহানও লিখে ফেলছে।
ফেলছে মাশাআল্লাহ। তো এই যে গল্পটা সাহিত্য খেলা, এই গল্পটার সারমর্মটার সাথে কিছুটা বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন কবিতার মানে গল্পটার মূলভাবে কিছুটা মিল আছে, কারণ ওইখানেও কিন্তু লেখকদের আসলে কোন জিনিস ফলো করা দরকার, লেখকরা কি উদ্দেশ্য লেখা উচিত সেই জিনিসগুলো নিয়ে কথা বলেছেন। ঠিক তেমনি সাহিত্য খেলা যে গল্পটা, এই গল্পটাই কিন্তু সেম কথাটাই বলেছেন। সো আমি তোমাদের দুইটা গল্প পড়াতে গিয়ে আমার যেটা ফিল হলো যে দুইটা গল্প একসাথে দেওয়ার কোনো দরকার ছিল না, হয় সাহিত্য খেলা দিত, না হয় তোমাদের বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন এটা দিত। তার মাঝখানে তোমাদের জন্য আমার পথ গল্পটা কেটে দিল। আমার পথ গল্পটা কত সুন্দর একটা গল্প ছিল কাজী নজরুল ইসলামের, তোমাদের তো সেটা দিল না। এখন তো কিছু করার নাই। এখন তোমরা এই সাহিত্য খেলা যে গল্পটা, সেই গল্পটা নিয়ে আমরা একটু ছোট্ট করে আলোচনা করবো। এই ছোট্ট করে আলোচনার করার আগে আমরা একটু করে দেখে নিব হচ্ছে তোমার কি বলতো, আমরা একটু করে দেখে নিব আমাদের লেখক পরিচিতিটা। কি দেখে নিব আমরা আমাদের লেখক পরিচিতিটা একটু আগে দেখে নিব, ঠিক আছে? চলো এখন দেখো তো সবাই দেখতে পাচ্ছ কিনা, এই যে জুম আউট করলাম, তোমরা দেখো সবাই দেখতে পাচ্ছ? একদম ক্লিয়ার না সবকিছু? এই যৌবনের গান কে বলে রে আবার, বাংলা নব্য। আচ্ছা দেখো, প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যে চলিত গদ্য রীতির প্রবর্তক কিন্তু প্রমোদ চৌধুরী। এখন তোমাদের কাছে মনে হইতে পারে আপু চলিত গদ্য রীতি আবার কি? দেখো আগেরকার সময়ের যারা লেখকরা ছিলেন তারা কিন্তু সংস্কৃত ভাষা ব্যবহার করতেন এবং তারা সাধু ভাষা ব্যবহার করতেন। তো এই সাধু ভাষা এবং চলিত ভাষা এই দুইটা জিনিস তো আমরা জানি। তো এই চলিত ভাষায় যে গদ্য রচনা করা যায়, গদ্য মানে হচ্ছে গল্প, চলিত ভাষায় যে গদ্য রচনা করা যায়, আরেকটু জুম করব। আচ্ছা আরেকটু জুম করতেছি, প্যারা নাই। এই যে দেখো তোমাদের জন্য পুরা জুম করে দিচ্ছি, এই যে পুরা জুম করে দিচ্ছি, ঠিক আছে? একদম বোঝা যাচ্ছে না এখন? পুরা কিন্তু বোঝা যাচ্ছে। দেখো তো এই যে তোমার গল্পতে যে চলিত ভাষাটা ব্যবহার করা যায় সেটা নিশ্চিত করেছেন আমাদের প্রমোদ চৌধুরী। আরো জুম করব, আরো জুম করব। আচ্ছা ঠিক আছে, প্যারা নাই, আরো জুম করতেছি। আরো জুম করে হলে আরো জুম করে পড়াবো, যত জুম করা যায় তত জুম করব, কোনো প্যারা নাই। আমার তো প্যারা নাই, আমার কোনো প্যারাই নাই। আরে এটা কি করতেছে, আমার কোনো প্যারা নাই। এই যে ঠিক আছে, এবার ঠিক আছে, দেখো এবার ঠিক আছে। একটু স্ট্রেট দিলে বললেন প্লিজ। ওকে আচ্ছা দেখো, তো চলিত গদ্যরীতির প্রবর্তক কিন্তু আমাদের প্রমোদ চৌধুরী, অর্থাৎ তিনি এসেই আসলে গল্প যে চলিত রীতিতে লেখা যায় সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে, গল্প উপন্যাস নাটক এই জিনিসগুলো যে চলিত রীতিতে লেখা যায় সেইটা প্রবর্তন করেন, অর্থাৎ সেটা আবিষ্কার করেছিলেন আমাদের প্রমোদ চৌধুরী। তো এই জন্য চলিত গদ্যরীতির প্রবর্তক কাকে বলা হয়ে থাকে? চলিত গদ্যরীতির প্রবর্তক কিন্তু বলা হয়ে থাকে প্রমোদ চৌধুরীকে। দেখলেন তিনি ছিলেন পরিশীলিত বাগ বৈদগ্ধময় রম্য রচনায় সিদ্ধহস্ত। ওরে বাবারে কি কঠিন কঠিন শব্দ, তাই না? বাট আমি ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝাচ্ছি। কি বলছে? প্রথমে বলছে বাগ বৈগদ্যময়। বাগ বৈগদ্যময় মানে হচ্ছে যিনি বক্তৃতা দেওয়ার সময় খুবই নৈপুণ্য ইউজ করেন, অর্থাৎ যিনি তার বক্তৃতার মধ্যে এমন একটা শৈলীপনা থাকে, এমন একটা সৌন্দর্য, এমন একটা সৃজনশীলতা থাকে যেটা হচ্ছে মানুষকে মুগ্ধ করে। অর্থাৎ দেখো তিনি ছিলেন পরিশীলিত বাগ মানে আমরা জানি বাগ মানে কি, বাগ মানে হচ্ছে আমাদের বাকযন্ত্র, বাকযন্ত্র থেকে যেটা হয় উৎপন্ন হয় সেটাই তো কথা। তাহলে এই বাগ মানে হচ্ছে কথা বৈদগ্ধ্যময়, অর্থাৎ তার বক্তৃতা ছিল খুবই নৈপুণ্য এবং সুশীল সৌন্দর্যময়। এবং রম্য রচনা মানে কি হাস্য রসাত্মক যে রচনা, রম্য রচনা মানে যে হাস্য রসাত্মক যে রচনা, সেই রচনায় সিদ্ধহস্ত মানে কি তিনি পরিপক্ক ছিলেন। সিদ্ধহস্ত শব্দের অর্থ হচ্ছে তিনি পরিপক্ক ছিলেন। তাহলে দেখো লাইনটার অর্থ কি দাঁড়ায়, বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক ছিলেন আমাদের প্রমোদ চৌধুরী এবং তিনি পরিশীলিত বাগ বৈদগ্ধ্যময় রম্য রচনায় সিদ্ধহস্ত, অর্থাৎ তার যে বক্তৃতার নৈপুণ্যতা ছিল সেটা একদম মানে রম্য রচনা। তিনি যখন হাস্যরসাত্মক রচনা তিনি রচনা করতেন তখন মানুষ একদম অবাক হয়ে যেত, মানুষ অনেক সারপ্রাইজ হয়ে যেত এবং তিনি এই বিষয়ে অত্যন্ত দক্ষ ছিলেন। ঠিক আছে, ওকে আচ্ছা। তারপরে দেখো তার বহু রচনা প্রকাশিত হয়েছে বীরবল ছদ্মনামে। তো তখনকার সময়ে লেখকদের আবার একটা আছে, নৈপুণ্য মানে হচ্ছে একদম নিপুণ অর্থে মানে নৈপুণ্যতা। আমরা বলি না যে শৈলী, ধরো একটা পিঠা যখন আমরা বানাই, এই পিঠাটাতে আমরা খুব সুন্দর করে নকশা করি না, একটা নকশি পিঠা যখন আমরা বানাই পিঠাটাতে অনেক সুন্দর করে একটা নকশা করি না, এই যে সুন্দর করে নকশা করার যে ব্যাপারটা নিপুণ ভাবে, এটাকে বলা হচ্ছে নৈপুণ্য। অর্থাৎ তার বক্তৃতা ছিল খুবই নিপুণ, খুবই সুন্দর এবং খুবই পরিশীলিত, এই কথাটা এখানে বলা হয়েছে। ওকে
সামজিদুল আকন, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো এখানে এখানে পরে কি বলতেছে, তখনকার সময়ে লেখকদের আবার একটা বৈশিষ্ট্য ছিল, তারা তাদের নিজেদের পরিচয় গোপন করে লেখালেখি করতো। মানে তারা আসলে চাইতো না যে তাদের পরিচয়টা, আমরা তো এখন কি করি, ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করি। আমরা একটা নাটক করলে ভাইরাল হওয়ার জন্য কত কাহিনী করি। যে কয়েকদিন আগে দেখলাম যে একজন নায়িকা কি যেন, উনি ভাইরাল হওয়ার জন্য, তার যে একটা নাটক বের হয়েছে সেটা ভাইরাল করার জন্য তিনি কি করলেন, রাতের বেলা ভূতের নাটক করলেন, যে তার বাসার সামনে ভূত দাঁড়ায় আছে এমন একটা লাইভ করলেন, অর্থাৎ তার নিজের নাটকের প্রচারণা করার জন্য। তো এইগুলো হচ্ছে নেগেটিভ মার্কেটিং। তো এই মার্কেটিংটা না তখনকার সময়ে লেখকরা পছন্দ করতেন না, এবং তারা নিজেদের পরিচয় গোপন করে একটা ছদ্মনাম ব্যবহার করতেন। সেই ছদ্মনাম দিয়ে দিয়ে কিন্তু তারা লেখালেখি করতেন, পত্রিকায় তাদের লেখা প্রকাশ পাইতো। আর এখন তো সবাই ভাইরাল হওয়ার ধান্দা করে, তাই না? আচ্ছা, তো তার যে ছদ্মনাম ছিল সেই ছদ্মনাম কি ছিল, বীরবল। তাহলে যদি বলা হয় বীরবল কার ছদ্মনাম, প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। ভুলেও কিন্তু তোমরা প্রথম চৌধুরী পড়বা না, এটা কিন্তু প্রমোদ চৌধুরী। আমার দুই বান্ধবী, তারা হচ্ছে পুরো 9-10-এর 2 বছর প্রমোদ চৌধুরীকে প্রথম চৌধুরী পড়ে আসছে। যখন আমরা এসএসসি পরীক্ষা দিতে যাই তখন আসলে তারা বুঝতে পারছে এটা প্রমোদ চৌধুরী, এটা আসলে প্রথম চৌধুরী না। তো এটা তোমরা ক্লিয়ার রাখবা। বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রথম মুখপাত্র সবুজপত্র, প্রথম প্রকাশ 1914, পত্রিকাটি ছিল তারই সম্পাদিত। দেখো তিনি যে গদ্য ভাষায়, তিনি গদ্য রীতিতে কিন্তু চলিত ভাষার প্রভাব পড়েন, এবং চলিত ভাষায় লেখা প্রথম যে পত্রিকা ছিল সেই পত্রিকার নাম ছিল সবুজপত্র পত্রিকা। এবং এই সবুজপত্র পত্রিকাটা প্রকাশিত হয়েছিল 1914 সালে। কত সালে? 1914 সালে কিন্তু এটা প্রকাশিত হয়েছিল। এবং এই যে পত্রিকাটা, এটা কে লিখেছেন, অর্থাৎ এটা সম্পাদনা কে করেছেন, এটা কে তোমার হচ্ছে তৈরি করেছেন, মানে যেটার সম্পাদক বলা যাইতে পারে আর কি, যিনি সম্পাদনা করেছেন সেটা কে, সেটা হচ্ছে প্রমোদ চৌধুরী। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ আপু, এসএসসি তে আমরাও প্রথম চৌধুরী হয়ে যেত। না না না, এই ভুলটা করা যাবে না। তারপর দেখো, রবীন্দ্রনাথ সহ সমকালীন বিখ্যাত মননশীল লেখকদের অনেকেই ছিলেন এই পত্রিকার লেখক। এই যে সবুজপত্র পত্রিকাটা ছিল, এই পত্রিকায় রবীন্দ্রনাথ সহ আরো বিখ্যাত বিখ্যাত লেখকরা এখানে কিন্তু লেখালেখি করতেন। তো দেখো, তারপরে তার গদ্য শৈলীর নিদর্শন রয়েছে চার ইয়ারির কথা, বীরবলের হালকাথা, রায়তের কথা, তেল, নুন, লকড়ি ইত্যাদি গ্রন্থে। তো তার যে এই গদ্য শৈলীটা, অর্থাৎ তিনি যে এত সুন্দর করে রচনা লিখতে পারেন, সেটার যে বৈশিষ্ট্যগুলা, সেটা আমরা কোথায় খুঁজে পাবো, সেটা তো আমরা জানি না কই খুঁজে পাবো। তো তার কিছু গ্রন্থ আছে, কাব্যগ্রন্থ, যেগুলো পড়লে আসলে তার যে গদ্য শৈলীটা সেটা আমরা জানতে পারবো। সেটা কি কি? সেটা বলতেছে চার ইয়ারির কথা, বীরবলের হালকাতা, রায়তের কথা, তেল, নুন আর লকড়ি, লকড়ি মানে তো জানি আমরা লাকড়ি, তেল, নুন আর লকড়ির ইত্যাদি গ্রন্থে। তার গল্পগ্রন্থগুলো ও সনেট, পঞ্চাশদ কাব্যগ্রন্থ যথাক্রমে গল্পকার ও সনেটকার হিসাবেও বাংলা সাহিত্যে তাকে বিশিষ্ট আসন দেওয়া হয়। তো তার যে গল্পগ্রন্থগুলো আছে তার মধ্যে তিনি কিন্তু সনেটও লিখেছেন, যেটার প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তিনি আবার সনেটও লিখেছেন। প্রমোদ চৌধুরী যেহেতু সনেট লিখেছেন, তো এই সনেট বা হচ্ছে পঞ্চাশত কাব্যগ্রন্থ যথাক্রমে গল্পকার এবং সনেটকার হিসাবেও কিন্তু তাকে বলা হয়। একাধারে তিনি গল্পকার ছিলেন, অন্যদিকে তিনি কিন্তু সনেট যেহেতু লিখেছেন তাহলে তাকে সনেটকারও বলা হচ্ছে। এই দুটা জিনিস তার পক্ষে মনে রাখবা। প্রমোদ চৌধুরীর পৈতৃক নিবাস, অর্থাৎ তার বাপের বাড়ি ছিল পাবনা জেলার হরিপুর গ্রামে। কোথায়? পাবনা জেলার হরিপুর গ্রামে। ঠিক আছে? গদ্য শৈলী অর্থ কি? গদ্য শৈলী, গদ্য মানে কি? গদ্য মানে কি বলো? গদ্য মানে গল্প, শৈলী মানে কি? রূপ, অর্থাৎ গদ্যের যে রূপ সেই জিনিসটা বলতেছে যে গদ্য শৈলী। প্রমোদ চৌধুরীর পৈতৃক নিবাস, তার বাপের বাড়ি ছিল পাবনা জেলার হরিপুর গ্রামে। তিনি 1968 খ্রিস্টাব্দে যশোরে জন্মগ্রহণ করেন। তাহলে তিনি কত সালে জন্মগ্রহণ করেন? সবাই একটু লিখো, সবাই একটু লিখো। এখন সবাই একটু লিখো যে তিনি কত সালে জন্মগ্রহণ করেন? 1968 সালে তিনি জন্মগ্রহণ করেন, এবং তিনি মৃত্যুবরণ করেন কত সালে? 1946 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। 1900, তাহলে 1800 কত পাইলাম আমরা? 1968 আর 1946। ওমা ওমা, এটা কি হইলো? এরা তো ভুল দেওয়া আছে মনে হচ্ছে। 68-তে জন্ম করলে আবার 46-এ মরে কেমনে ভাই? হ্যাঁ, দেখো তো, এত বড় ভুল বইয়ের মধ্যে মাইলছে। হাস্যকর না ব্যাপারটা? খুবই হাস্যকর। দাঁড়াও, আমি এখনই সার্চ দিচ্ছি। এটা কি হইলো? তোমরা তো কেউ ধরতেই পারলা না। দাঁড়াও,
হবে, সবাই বইয়ের মধ্যে একটু, হ্যাঁ বইয়ের মধ্যে সবাই একটু কেটে লিখো। আমি তো এখানে কাটতে পারতেছি না, তোমরা একটু কেটে লিখো। হ্যাঁ সবাই লিখো, এটা কেটে দাও, এটা কেটে দাও, কেটে লিখো, এটা সবাই কেটে লিখো। এটা 18 হবে, 1868-তে তার জন্ম, 1946-এ তার মৃত্যু। হ্যাঁ হ্যাঁ, না না উল্টা হবে না, উল্টা হবে না, না না। ওয়ালাইকুম আসসালাম মুনিয়া, দেরি হয়ে গেছে আজকে অনেক। 1868 হবে, সবাই একটু কেটে লিখো, সবাই একটু কেটে লিখো যে আগে মৃত্যু পরে জন্ম না। আচ্ছা একটু ভুল হয়ে গেছে, আচ্ছা ভুল হয়ে গেছে, তাকে ক্ষমা করে দাও, তাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না, ঠিক আছে? আমরা ভালো মানুষ, আমরা মানুষকে নিয়ে আর বাড়াবাড়ি করবো না। তাহলে চলো এখন আমরা কিন্তু মোটামুটি লেখক পরিচিতি পড়ে ফেলছি, এবং একটা গল্প, একটা উপন্যাস পড়ার বৈশিষ্ট্য তোমাদেরকে কিন্তু আমি আগেই বলছি। সেটা কি, সেটা কি বলছিলাম বলো তো? সেটা কিন্তু বলছিলাম যে আমাদেরকে সর্বপ্রথম লেখক পরিচিতিটা পড়ে দেন আমরা কোথায় চলে যাব, আমরা কিন্তু কোথায় চলে যাব, পাঠ পরিচিতিতে চলে যাব। কোথায় চলে যাব? পাঠ পরিচিতি। দেখা যায় পাঠ পরিচিতিটা ভালো করে দেখা যাচ্ছে? দেখা যাওয়ার তো কথা। দেখো পাঠ পরিচিতি দেখা যাচ্ছে কিনা, আমি কিন্তু বড় করে দিছি তোমাদের জন্য, এই যে বড় করে দিছি, আরো বড় করে দিব, চাইলে আরো বড় করে দিব, এই যে বড় করে দিছি। দেখো প্রমোদ চৌধুরী সাহিত্যকলা প্রবন্ধটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল তার সবুজপত্র পত্রিকা শ্রাবণ 1322 বঙ্গাব্দ 1915 সংখ্যায়। আচ্ছা এটা একটু মনে রাখতে হবে, এটা একটু আরো একটু জুম, জিহাদ আর কত জুম করবো ভাই, জুম তো করে একদম পুরো বুট ভর্তি করে ফেলছি। আচ্ছা দেখো দেখো প্রমোদ চৌধুরীর যে সাহিত্য খেলা, যে তার রচনাটা, এটা সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল সবুজপত্র পত্রিকায়। তো এই সবুজপত্র পত্রিকা আবার কবে প্রকাশিত হচ্ছে? শ্রাবণ সংখ্যা, বৈশাখ সংখ্যা, তারপরে হচ্ছে তোমার একটা শ্রাবণ সংখ্যা, তাদের এরকম সংখ্যা বের হইতো। অর্থাৎ লেখকদের যে লেখাগুলা, এগুলো তো আর প্রত্যেক দিন প্রকাশ করা তো সম্ভব না। তো একটা নির্দিষ্ট ডেট থাকতো, একটা নির্দিষ্ট তারিখ থাকতো, একটা নির্দিষ্ট মানে মাস থাকতো যেখানে তাদের লেখাগুলো প্রকাশ পাইতো। তো ওই শ্রাবণ যে সংখ্যাটা বের হইতো, এই শ্রাবণ সংখ্যায় হচ্ছে 1322 বঙ্গাব্দে বাংলা, আর ইংরেজির হচ্ছে 1915 খ্রিস্টাব্দে এটা হচ্ছে প্রথম প্রকাশিত হয়, ঠিক আছে? হ্যাঁ এটাই সঞ্জিদা, এটা একটু কনফিউজিং, বাট তারপরেও তারা হচ্ছে বইয়ের মধ্যে তারা যেহেতু রিসার্চ করে সঠিক তথ্যটাই দেওয়ার চেষ্টা করে, একটু একটু ভুল হয়ে যায় আর কি। আচ্ছা দেখো তারপরে দেখো এই বইয়ে, এই প্রবন্ধে সাহিত্য চর্চার আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে লেখকের মতামত এবং দৃষ্টিভঙ্গির সুস্পষ্ট পরিচয় ফুটে উঠেছে। এখন যদি বলা হয় যে সাহিত্য খেলা গল্পটা, তোমার বন্ধু যদি তোমার কাছে জানতে চায় যে সাহিত্য খেলা গল্পটা আসলে কি বলা হয়েছে, তুমি সুন্দর করে বলবা যে সাহিত্য খেলা যে গল্পটা, এই গল্পটাতে আসলে সাহিত্য চর্চার ক্ষেত্রে, সাহিত্য যখন আমরা চর্চা করব, এটার আদর্শগুলো কি কি এবং এটার সৎ যে উদ্দেশ্যগুলা এটা কি কি, সেটা নিয়ে সুস্পষ্টভাবে ধারণা দিয়েছেন প্রমোদ চৌধুরী। তারপরে দেখো লেখাটি ঈষৎ সংক্ষেপিত আকারে এখানে মুদ্রিত হয়েছে। আল্লাহ দিলে তোমরা বাইচা গেছো, বিকজ এখানে সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে দেওয়া হয়েছে। এই গল্পটা যে কি পরিমাণ কঠিন, আমি এতক্ষণ ধরে তো তোমাদেরকে কিছু বলি নাই, বাট পড়াতে গেলে তোমরা বলবা যে আপু এটার কিচ্ছু বুঝতেছি না। বাট এই গল্পটা একটু হার্ড আমার কাছে মনে হয়েছে। যতগুলো তোমাদের গদ্য আছে সবগুলো গদ্যের মধ্যে আমার কাছে এই গদ্যটা একটু বেশি হার্ড লাগছে। সো একটু তোমাদেরকে আস্তে আস্তে পড়াবো, বুঝিয়ে বুঝিয়ে অল্প অল্প করে পড়াবো। তাড়াহুড়ো করে শেষ করে দিলে তোমরাও কিছু বুঝবা না, আমিও তোমাদেরকে পড়িয়ে শান্তি পাবো না। তো এই ক্ষেত্রে হচ্ছে যেহেতু এখানে সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে, তার মানে তোমরা জোর বাঁচা বেঁচে গেছো। যদি পুরাটা দিত তাহলে ধরো পুরা মারা খাওয়া লাগতো। তাহলে এখানে কি করতে হবে, আমাদের এখানে বলা হয়েছে লেখাটি ঈষৎ সংক্ষেপিত আকারে এখানে মুদ্রিত হয়েছে। অর্থাৎ এটাকে যে তিনি যে লেখাটা লিখছিলেন তার অল্প একটু অংশ জাস্ট তোমাদেরকে দেওয়া হয়েছে, মানে তোমরা জোর বাঁচা আলহামদুলিল্লাহ বাইচা গেছি। তারপরে দেখো প্রমোদ, এই যে দেখছো আমিও প্রথম চৌধুরী বলে ফেলি, তবা তবা। প্রমোদ চৌধুরীর মতে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সকলকে আনন্দ দান করা। আমাদের প্রমোদ চৌধুরী মনে করেন সাহিত্য এমন একটা জিনিস, এটা সবাইকে আনন্দ দিবে, এটা সবাইকে মজা দিবে, এটা সবার মধ্যে একটা উৎফুল্ল ভাব নিয়ে আসবে, কারো মনোরঞ্জন করা নয়। এখন কি করা হয় বলতো? এখন একটা সাহিত্য, এটার উদ্দেশ্যটা হবে আমাদেরকে আনন্দ দেওয়া, কিন্তু নির্দিষ্ট কারোর মনোরঞ্জন করা এটার উদ্দেশ্য না। যেমন আগেরকার সময়ে, যেহেতু আমি সঙ্গীত বিভাগে পড়াশোনা করি, সঙ্গীত নিয়ে আমাদের একটা কিন্তু রিসার্চ আছে, তো আমাদের ইতিহাস পড়তে হয়। তো আগেরকার সময়ে যে গানগুলা গাওয়া হইতো এটা কিন্তু সাধারণ জনগণরা জানতো না।
মানে এই যে ধরো ক্লাসিক্যাল মিউজিক যেটা, এটা আছে মানে হচ্ছে তোমার উত্তর ভারতীয় সঙ্গীত বলা হয়, ক্লাসিক্যাল মিউজিক, শাস্ত্রীয় সঙ্গীত। এই সঙ্গীতটা কিন্তু সাধারণ মানুষরা গাইতে পারতো না। কেন বলতো? কারণ এটা রাজা বাদশাহরা যারা ছিল, যারা বড় বড় জমিদাররা ছিল, রাজা বাদশাহ, এদেরকে আসলে এদের মনোরঞ্জনের জন্য এইসব গান গাওয়া হতো। এবং এই গানগুলো শুধুমাত্র তারাই শুনতে পাইতো, তারা টাকা দিয়ে শুনতো, তারা মানুষ ভাড়া করে নিয়ে আসতো, যারা অনেক ভালো গান গাইতে পারতো তাদের ভাড়া করে এনে রেখে দিত, মাসিক বেতন দিত গান শোনার জন্য। অর্থাৎ তারা হচ্ছে রাজা বাদশাদের মনোরঞ্জনের জন্য গান গাইতো, কিন্তু তারা জনগণের জন্য গান গাইতে পারতো না। কারণ তাকে যদি রাজা স্যালারি দিয়ে রেখে দেয়, তার কি কখনো সাহস আছে যে রাজার কথার বাইরে গিয়ে সে জনগণকে গান শোনাবে? না, সে শুধু রাজাকেই গান শোনাইতো। তো এখানে দেখো লেখক বলতেছে যে আমাদের যে সাহিত্যটা আছে, এই সাহিত্যটার মেইন উদ্দেশ্য থাকবে আমাদের সকলকে আনন্দ দেওয়া, কিন্তু নির্দিষ্ট কোনো মানুষের মনোরঞ্জন করাটা, তাকে সন্তুষ্ট করাটা যেন সাহিত্যের উদ্দেশ্য না হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের এই গল্পের মধ্যে মূল উদ্দেশ্য হিসেবে ধরা হয়েছে। সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য হয়ে পড়বে স্বধর্মচ্যুত। এখন আমি যদি সমাজের মনোরঞ্জন করতে গিয়ে সাহিত্য রচনা করি, এখন দেখো এই যে পদ্মজা, পদ্মজা যে উপন্যাসটা ভাইরাল হইলো এই গত বইমেলায়, পদ্মজা নিয়ে এত লেখালেখি কেন বলতো? কারণ পদ্মজার মধ্যে যে প্রেম কাহিনীটা বলা হয়েছে, একটা বিরহ, একটা প্রেম, একটা বিচ্ছেদ, একটা মানুষকে না পাওয়ার আকাঙ্ক্ষা, এই জিনিসটা না এখন খুব ট্রেন্ডিং এ আছে। কেন বলতো? এই যে ধরো আমরা প্রেম করে ছেঁকা খাইতেছি, একটা মেয়েরে ভাল লাগছে, ওই আমার রিজেক্ট করে দিল, একটা ছেলেরে ভাল লাগছে, ওই আমার ধোকা দিয়ে চলে গেল। তো এতে কি করি আমরা সবাই হচ্ছে এখন কি বাপ্পারাজ হয়ে যাই। আমরা সবাই কেমন? আমরা সবার এখন অবস্থা হয়েছে বাপ্পারাজের মতো। তো বাপ্পারাজের মতো হওয়ার পরে যখন পদ্মজার বইটা আমরা পড়ছি, নিজের সাথে রিলেট করতে পারছি, এই পদ্মজা তো পুরো আমারই নিয়ে লেখছে, আরে ভাই এটা তো আমি ফিল করতে পারতেছি। তো এই জন্য কিন্তু এটা মার্কেটে অনেক বেশি পপুলার হয়ে গেছে। তো এই যে দেখো লেখক বলতেছে আমাদের সাহিত্য রচনার উদ্দেশ্যটা এমন হবে না যে আমরা জনগণের মনোরঞ্জন করার জন্য আমরা সাহিত্য রচনা করব, অর্থাৎ ট্রেন্ডিং এ থাকার জন্য আমি সাহিত্য রচনা করব। আমার সাহিত্যটা এমন হবে যেটা সবাইকে আনন্দ দিবে, সেটা কখনো ভাইরাল হওয়ার ধান্দা থাকবে না, সেটা মানুষের মন খুশি করার জন্য যদি আমি লিখতে থাকি, তখন আমার লেখার যে ধরন, আমার যে নিজস্বতা, স্বকীয়তা, এটা নষ্ট হয়ে যাবে। এটা লেখকের মতে বলা। এটা কি আমার কথা? এটা আমার কথা? আমি বলছি? সবাই বলো আমি বলছি এইসব কথা? একদম না, এগুলো কিন্তু প্রমোদ চৌধুরীর কথা। ভুলেও আবিদাপুর কথা বলে আমাকে ভাইরাল করে দিও না, এটা কিন্তু প্রমোদ চৌধুরীর বলা কথা, ঠিক আছে? বুঝতে পারছো? প্রেম হারাম, হ্যাঁ এটা আমিও জানি, তুমিও জানো, সবাই জানে, কিন্তু তাও করে, হারাম জিনিসটাই করে সবাই। হ্যাঁ, বাট এটা হারাম, এটা ফলো করা ভালো না। এটার থেকে যত দূরে থাকতে পারবা লাইফ তত সুন্দর। এটার ধারে কাছে গেছো মানে তোমার জীবন তেজপাতা হয়ে যাবে। এই গল্পের মূল বাণী কি? এই গল্পের মূল বাণী হচ্ছে সাহিত্য, আসলে সাহিত্যের উদ্দেশ্য এবং সাহিত্যের বৈশিষ্ট্য নিয়ে কথা বলা, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এখানে কি বলা হচ্ছে, সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য হয়ে পড়বে স্বধর্মচ্যুত। যখন তুমি সমাজের মানুষজনের মনোরঞ্জন করতে গিয়ে সাহিত্য রচনা করবা, ঠিক আছে, এখন খুব ট্রেন্ডিং এ আছে হিরো আলম, তাহলে হিরো আলমকে নিয়ে একটা উপন্যাস লেখা ফেলি। এখন খুব ট্রেন্ডিং এ আছে হচ্ছে কি আছে, এই যে তোমার এই যে কয়েকদিন আগে জুলাই বিপ্লবে কয়েকজন মারা গেল, তাদেরকে নিয়ে একটা আমি সাহিত্য রচনা করে ফেলি, তাদেরকে নিয়ে একটা উপন্যাস লিখে ফেলি, একটা গ্রন্থ লিখে ফেলি, তাইলে হয়তো এটা অনেক ভাইরাল হয়ে যাবে। এই ধান্দা নিয়ে লেখক লিখতে না করেছেন। তিনি বলেছেন এটা যদি তোমরা করো স্বধর্মচ্যুত, অর্থাৎ লেখার যে বৈশিষ্ট্য সেটা নিয়ে, সেটার যে ধর্মটা, সেটা কিন্তু তোমরা আর খুঁজে পাবা না। অন্যদিকে সাহিত্যের উদ্দেশ্য শিক্ষা দান করাও নয়। তো লেখক বলতেছে সাহিত্যের উদ্দেশ্য কখনো তোমাকে কোনো কিছু শেখানোর উদ্দেশ্যে সাহিত্য রচনা করবে না, এটা শুধুমাত্র বিনোদনের জন্য রচিত হবে। বাট সেখান থেকে যদি তুমি শিক্ষা নিতে চাও সেটা তো ভালো কথা। বাট লেখক বলতেছেন সাহিত্য রচনার উদ্দেশ্য কখনোই কাউকে আমি একটা জিনিস শিখাবো, সেটার উদ্দেশ্য লেখক লিখতে না করেছেন। কারণ পাঠ্য বিষয় মানুষ পড়ে অনিচ্ছায় এবং বাধ্য হয়ে। লেখক কেন বলছেন, কেন তিনি বলছেন যে সাহিত্যের উদ্দেশ্য কাউকে কোনো কিছু শেখানো না? কারণ আমাদের যে পাঠ্য বই, আমাদের যে এই বইগুলো, এগুলো আমাদেরকে কিভাবে পড়ানো হয় বলো তো? জোর করে পড়ানো হয়। এখন এই বইটা যদি আমি তোমার বার্থডেতে গিফট করি, আচ্ছা ধরো হাসান কি সানজিদুল, ধরো সানজিদুলের বার্থডেতে আমি একটা সাহিত্য পাঠ বই ওকে গিফট করলাম, ও কি জীবনে এই বইটা পড়বে? এই বুকে হাত দিয়ে বলো, জীবনে পড়বা এই বইটা? সত্যি কথা বলো, কখনো পড়বা না।
কখনো কিন্তু এই বই খুলেও দেখবে না, দেখ কি দিছে একটা অনেক কি কঠিন কঠিন গল্প আমি পারি না। কিন্তু আমি যদি ওরে এখন গিয়ে যদি একটা ধরো কি দেই, আমি যদি ওরে একটা ম্যাগাজিন দিই, একটা ম্যাগাজিন যখন আমি ওকে দিব, ও কিন্তু এটা খুলে দেখবে, আচ্ছা দেখি তো এটার ভিতরে কি আছে, নতুন কি আছে। ধরো আমি একটা সায়েন্টিস্টের আবিষ্কার কোনো জিনিস একটা ওকে আমি গিফট করলাম, তখন ও কি করবে, ও কিন্তু এটা পড়ার চেষ্টা করবে। তো লেখক বলতেছে এই যে বইয়ের পড়াগুলো কিন্তু আমাদেরকে জোর করে পড়ানো হয়, এগুলো কিন্তু আমরা স্বেচ্ছায় পড়ি না। তো সাহিত্য যদি এইভাবে বইয়ের মতো করে লেখা শুরু করে দেয়, তাহলে কেউ আর সাহিত্য পড়বে না, সবাই কিন্তু সাহিত্যকে বয়কট করে দিবে। এই জন্য লেখক বলতেছে যে পড়ানোর উদ্দেশ্যে কাউকে কখনো সাহিত্য রচনা করার দরকার নাই। আমরা যদি কাউকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে সাহিত্য রচনা করি, তাহলে সেটা মানুষ পড়বে, না হয় কিন্তু মানুষ পড়বে না। পক্ষান্তরে সাহিত্যের রসাস্বাদন করে মানুষ স্বেচ্ছায় ও আনন্দে। যখন আমরা মূল পাঠ্য বইটা পড়ি, তখন এটা আমরা অনিচ্ছায় পড়ি, আমরা জোর করে পাশ করার জন্য পড়ি। কিন্তু যখন আমরা কোনো উপন্যাস পড়ি, কোনো গল্প করি, কোনো নাটক পড়ি, যেমন তোমার কি দেবদাস, যখন তোমরা সবাই দেবদাস পড়ছো, দেবদাস পড়বা, তো দেবদাস, তারপরে তোমার ধরো আরো অনেক এই যে কি বলে চৌধুরী রানী, তারপরে হচ্ছে তোমার আরো অনেক উপন্যাস আছে সুন্দর সুন্দর, পুতুল নাচের ইতিকথা। তো এই যে সাহিত্যগুলো, এগুলো কিন্তু তুমি আনন্দ পাওয়ার জন্য পড়বা, এগুলো কিন্তু তুমি মুখস্থ করার জন্য পড়বা না, ঠিক আছে? এটাই বলছে যে স্বেচ্ছায় এবং আনন্দে তারা পড়ে। তাছাড়া শিক্ষার উদ্দেশ্য জ্ঞানের বিষয় জানানো, পক্ষান্তরে সাহিত্যের উদ্দেশ্য মানুষের মনে সাড়া জাগানো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই লাইনটা পুরো মুখস্থ করে ফেলবা, কারণ বলতেছে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে জ্ঞান অর্জন করতে শেখানো, কিন্তু সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে মানুষের মনে সাড়া জাগানো, আনন্দ জাগানো, অনুভূতি জাগানো, পড়ার প্রতি আগ্রহ জাগানো, এটা হচ্ছে সাহিত্যের উদ্দেশ্য, ঠিক আছে? ওকে ওকে, কারণ ইহা জোর করে দিচ্ছে, হ্যাঁ তাই তো। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, লেখকের মতে সাহিত্যের সঙ্গে তুলনা চলে খেলাধুলা। লেখক, যদি তোমার পরীক্ষার প্রশ্ন আসে লেখক সাহিত্যের সাথে কিসের তুলনা করেছেন, যদি তোমার পরীক্ষার প্রশ্ন আসে সবাই কি বলবা? লেখক সাহিত্যের সাথে কিসের তুলনা করেছেন? খেলাধুলার তুলনা করেছেন। কারণটা কি? কারণ খেলাধুলায় যেমন নিছক আনন্দই প্রধান। আচ্ছা বলো, আমরা যখন মাঠে খেলতে যাই, এই যে খেলাধুলা করতেছি, আমাদের ঘাম ঝরতেছে, আমাদের শক্তি নষ্ট হইতেছে, আমাদের সময় নষ্ট হইতেছে, কিন্তু তারপরেও আমরা খেলতে যাই। কেন যাই? কারণ খেললে আমাদের মন ভালো থাকে, খেললে আমাদের কি হয়, আমাদের শরীর আরো বেশি সতেজ হয়ে যায়, তাই না? তো এই যে এটার কারণে কিন্তু আমরা খেলি। খেলার উদ্দেশ্য কিন্তু এই না যে আমরা কোনো কিছু শিখবো। যখন আমরা খেলতে যাই, তখন কিন্তু আমরা সেটা আনন্দ পাওয়ার জন্য যাই। তো লেখক বলতেছে শুধুমাত্র খেলার উদ্দেশ্য যেমন নিছক আনন্দ পাওয়া, ঠিক তেমনি সাহিত্য পড়ার উদ্দেশ্যটাও আমাদের ঠিক এমনই হবে যে আমরা শুধুমাত্র আনন্দ পাওয়ার জন্য পড়বো। তো সাহিত্যও তাই, খেলাধুলায় যেমন আনন্দ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই, সাহিত্যের উদ্দেশ্য তেমনি একমাত্র আনন্দ দান করা। লেখক বলতেছেন খেলাটা যেরকম আমাদের কাছে শুধুমাত্র আনন্দের জন্য, ঠিক তেমনি খেলার মতো করে স্বাভাবিক করা উচিত সাহিত্যটাকে, যে সাহিত্যটাও আমরা সেরকম আনন্দের সাথে পড়বো। ক্লিয়ার? বলো, এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো? তোমরা যে এই যে পাঠ পরিচিতিটা যদি বুঝে থাকো, তাহলে তোমাদের জন্য গল্পটা অনেক ইজি হয়ে যাবে। বলো সবাই বুঝতে পারছো কিনা যে আসলে আমাদের সাহিত্য রচনার ক্ষেত্রে আমাদের মেইন উদ্দেশ্যটা কি থাকা উচিত? এইটা যদি তুমি জানতে পারো, পুরো গল্পের ভিতরে লেখক অনেক ধরনের উদাহরণ দিয়ে অনেক কিছু তোমার সে হচ্ছে রেফারেন্স নিয়ে আসছে, অনেক ধরনের উদাহরণ দিয়ে সে ঘুরায় ফিরে এই কথাটাই বুঝাইতে চাইছে যে সাহিত্যের মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষকে আনন্দ দান করা। এটার মেইন উদ্দেশ্য খেলাধুলা ইয়ে করা না, শিখানো না, কোনো কিছু শিখানো না, এটার খেলাধুলার মতোই এটার উদ্দেশ্য থাকাটা উচিত। এটাই হচ্ছে আমাদের পুরো গল্পের মূল ভাব। তাহলে এইটুক পর্যন্ত তোমরা মোটামুটি পড়ে ফেলছো, আর তোমরা জেনেও গেছো। এখন হচ্ছে আমরা মেইন গল্পটাতে আমরা চলে যাব, ঠিক আছে? তাহলে চলো আমরা একটু আমাদের মেইন গল্পতে চলে যাই, ঠিক আছে? চলো, প্রথমে কি বলছে, ও মা গো, দেখছো নি কি করে আমার সাথে? এটা কি সোজা আছে? হ্যাঁ সোজা আছে। আচ্ছা, তারপরে ধরো একটু জুম আউট করি, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেছো সবাই ক্লিয়ার? সব কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, আমার বোর্ডে তো সব ক্লিয়ারই দেখা যাচ্ছে। ওকে,
শ্রাবণ শ্রাবণ সংখ্যা বলতে কি বোঝায় সানজিদুল আকন? শ্রাবণ সংখ্যা মানে হচ্ছে ধরো একটা লেখকের যদি কোনো লেখা প্রকাশ পায় সেটা কি তোমার দৈনিক প্রকাশ পাবে পত্রিকায়? না, দৈনিক কিন্তু সেটা প্রকাশ পায় না। একটা নির্দিষ্ট ডেট থাকে অথবা নির্দিষ্ট একটা মাস থাকে যে এই মাসে একটা ম্যাগাজিন বের হবে, এই মাসে একজন লেখকের লেখা বের হবে। তো এই যে মাস হিসাব করে যে বের হইতো, কোন মাসে সেটা বের হয়েছে শ্রাবণ সংখ্যায়, অর্থাৎ শ্রাবণ মাসে এটা স্পেশালি লেখকের এই লেখাটা প্রকাশিত হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে শ্রাবণ সংখ্যা। ঠিক আছে আপু, আরেকটু জুম করলে ভালো হয়। এই 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 জিহাদ, তোরে কিন্তু এমন জোরে একটা মাইক দিব, আর কত জুম করব? ওকে, শব্দার্থ কি পড়তে হবে? এখনই বইটা হাতে নাও। আমি জাস্ট এই কথাটা এখনই বলতাম, তোমরা যার যার বইগুলো আছে না একটু হাতে নাও। যদি হাতে নিয়ে থাকো তাহলে কিন্তু আপুকে জানাও যে আপু ডান। তোমরা কি সবাই সবার বইটা হাতে নিছো? সবাই কি সবার বইটা আজকের ক্লাসেই কিন্তু একদম সব মুখস্থ করে যাবা। এই সবাই কি বই হাতে নিছো? মুনিয়াত, নেটওয়ার্ক কেন প্রবলেম করবে বাবা? নেটওয়ার্ক তো এখানে সব ক্লিয়ার আছে, একদম ক্লিয়ার আছে। এই সবাই কি সবার বই হাতে নিছো? আমি কিন্তু মাইক দিব এখন, কথা না শুনলে মাইক দিব, কিন্তু জোরে একটা মাইক দিব। কথা শুনছো? এই মাত্র 4 জন ডান লিখছে আর একটাও বই নেই, একটাও বই নেই হাতে। তোদের পাইলে রে একদম। সানজিদা নিছে, মুনিয়াত নিছে, মেয়েগুলো নিচ্ছে শুধু। সাদিয়া, মুনিয়াত, সানজিদা এই মেয়েগুলো নিচ্ছে। সাদমান নিছে একটা ছেলে, কি আমরান, এই যে কৃষ্ণ এতক্ষণে, খালিদ, এই যে দেখছো ধমক দিলে কাজ হয়, মিষ্টি মিষ্টি কথা বললে একটারও কাজ হয় না, ধমক দিলেই কাজ হয়। আরে রাখ, আপনি অনেক কিউট। পড়াইতেছি বাংলা কয় আপনি অনেক কিউট। এনে কিউটের কি হলো? পড় মনোযোগ দিয়ে দেখো। তারপরে জগৎ বিখ্যাত, প্রথম লাইন আমরা চলে যাই। আমরা কিন্তু গল্পটা পড়বো, গল্পের পাশাপাশি আমরা শব্দার্থগুলো পড়বো। ঠিক আছে, গল্পের পাশাপাশি আমরা শব্দার্থগুলো মুখস্থ করে ফেলবো, তাইলে কিন্তু এক্সট্রা করে আমাদের কিছু মুখস্থ করতে হবে না। জগৎ বিখ্যাত ফরাসি ভাস্কর রুদা। রুদা বেটার নাম কি? রুদা। এই হাসার কি হইলো? হাসার কি হইলো? আবার হাসতেছে, মানে আমি কি জোকস বলছি? আবার হাসতেছে। কিচ্ছু বলবো না তোমাদেরকে। জগৎ বিখ্যাত ফরাসি ভাস্কর রুদা, যিনি নিতান্ত জড়প্রস্তরের দেহ থেকে অসংখ্য জীবিত প্রায় দেবদানব কেটে বার করেছেন, তিনিও শুনতে পাই যখন তখন হাতে কাদা নিয়ে আঙ্গুলের টিপে মাটির পুতুল তৈরি করে থাকেন। কিছু বুঝছো? কিছু বুঝছো? কিছু বুঝো নাই। এই মনোযোগ না দিলে কিচ্ছু বুঝতে পারবে না। বোঝার জন্য কি করতে হবে? বইটা হাতে নিতে হবে। দেখো ভাস্কর শব্দের অর্থ কি বলতো? দেখি, ক্লাস 4-এ কিন্তু পড়ে আসছো। ভাস্কর শব্দের অর্থ কি? যারা ভাস্কর্য বানায় তাদেরকেই তো ভাস্কর বলা হয়, সিম্পল কথা। তো ভাস্কর কারা বানায়? ভাস্কর মানে কি? ওই যে মাটি টাটি দিয়ে মূর্তি বানায়, ওটাকে পরে পোড়ায় হচ্ছে তোমার কি করে একটা আকৃতি দান করে। তো এই যে যারা ভাস্কর্য তৈরি করে তাদেরকে বলা হচ্ছে ভাস্কর। তো এই যে ফরাসি ভাস্কর, ওই লোকের ওই বেটার বাড়ি কই? ওই বেটার বাড়ি হচ্ছে ফরাসি, মানে ফ্রান্সে। অর্থাৎ এই ফরাসি ভাস্কর রুদা। তাহলে এই রুদার পরিচয়টা আগে আমরা একটু জেনে নেব। ঠিক আছে, তাহলে রুদার পরিচয়টা আগে আমরা জেনে নেই। চলো সবাই একটু রুদাটা বের করো। একদম প্রথম লাইনে দেখো দেওয়া আছে রুদা। কি? ফ্রাসুয়া অগুস্তো রুদা। এই রুদা বেটার আসল নাম কি? দেখো, ফ্রাসুয়া অগুস্তো রুদা। সবাই আমার সাথে 5 বার পড়বা, একদম মুখস্থ। বলো, ফ্রাসুয়া অগুস্তো রুদা, ফ্রাসুয়া অগুস্তো রুদা, ফ্রাসুয়া অগুস্তো রুদা, ফ্রাসুয়া অগুস্তো রুদা। এটা হচ্ছে তার আসল নাম। এই ফ্রাসুয়া অগুস্তো রুদা, যার জন্ম হচ্ছে 1840-এ এবং মৃত্যু হচ্ছে 1917-তে। মনে রাখবা, এটা কিন্তু এগুলো পরীক্ষায় চলে আসবে বাবা, এমনি এমনি পড়াচ্ছি না, এটা পরীক্ষা আসবে। বিশ্ববিখ্যাত ফরাসি ভাস্কর, তিনি ফ্রান্সের একজন বিখ্যাত হচ্ছে একজন ভাস্কর তিনি। ঠিক আছে, অর্থাৎ তিনি ভাস্কর্য বানিয়ে থাকেন। তার শ্রেষ্ঠ কীর্তির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে নরকের দুয়ার, এটা পরীক্ষায় চলে আসতে পারে। বাঘাস্য অফ ক্যালে, অন্যান্য অবিনশ্বর যে কীর্তিগুলো তার আছে, অর্থাৎ অন্যান্য আরো যা যা তিনি
মানে বানাইছেন সেটা হচ্ছে চিন্তাবিদ আদম ইভ। তিনি ভিক্টর হুগো, বালজাক, বার্নার্ড শ প্রমুখ বিখ্যাত সাহিত্যিকের প্রতিকৃতি তিনি কিন্তু নির্মাণ করেছেন। তার মানে আমরা দেখতে পাচ্ছি তিনি একজন ভাস্কর এবং তিনি বিভিন্ন বিখ্যাত বিখ্যাত লেখকদের, সাহিত্যিকদের যে তার আকৃতি, অবয়ব এটা তিনি বানিয়ে থাকেন। এছাড়াও তিনি অনেক ধরনের কিছু তোমার ঐতিহাসিক কিছু জিনিস বানিয়েছেন মাটি দিয়ে, মাটি টিপে টিপে, যেটা বলছে একটু পরে আমি তোমাদেরকে বুঝাবো। তো এই জিনিসটা কিন্তু তিনি হাতে বানিয়ে থাকেন এবং সেই দিক থেকে তিনি কিন্তু একজন বিখ্যাত ভাস্কর। যেমন আমাদের বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পীর নাম কি সবাই বলো তো দেখি, সাধারণ জ্ঞানের প্রশ্ন বলো। প্রতিকৃতি। প্রতিকৃতি মানে হচ্ছে এই যে ধরো অনেক সময় দেখবা না আবিদ আপুকে খুব ভালোবেসে আবিদ আপুর ছবি এঁকে ফেলে, এটা হচ্ছে আবিদ আপুর প্রতিকৃতি। যেমন অবিদাদাকে ভালোবেসে অনেকে অবিদাদার ছবি আঁকে, তারপর অপার ভাইকে ভালোবেসে অনেকে অপার ভাইয়ের ছবি আঁকে। তো এই যে অপার ভাইয়ের ছবি আঁকাটা এটা হচ্ছে অপার ভাইয়ের প্রতিকৃতি। জানি না। জয়নুল আবিদিন সীমান্ত, দেখছো কি সুন্দর করে বলছে, কি সুন্দর করে বলে ফেলছে সীমান্ত, ছেলেটা খুবই ভদ্র একটা ছেলে। সীমান্ত বলছে যে জয়নুল আবিদিন, এই যে ধরো জয়নুল আবিদিন সে একটা আমাদের দেশের বিখ্যাত চিত্রশিল্পী। ঠিক তেমনি এই ভাস্কর যারা তৈরি করে, যে ভাস্কর্য যারা তৈরি করে তাদেরকে বলা হচ্ছে ভাস্কর। তেমনি একজন বিখ্যাত ফ্রান্সের ভাস্করের নাম হচ্ছে তোমার কি বলতো রুদা। এবং রুদা সম্পর্কে তো আমরা জেনেই ফেললাম। তো এই রুদা হচ্ছে জড় প্রস্তর। প্রস্তর শব্দের অর্থ কি? প্রস্তর শব্দের অর্থ হচ্ছে পাথর, অর্থাৎ এই যে প্রস্তরগুলো, এই পাথরগুলো, জড় পদার্থগুলো যে প্রস্তর, এখানে প্রস্তর দ্বারা কিন্তু পাথরও বোঝাচ্ছে, আবার তোমার মাটিও বোঝাচ্ছে, অথবা হচ্ছে তোমার এখানে এমন কিছু পদার্থকে বোঝাচ্ছে যেটা দিয়ে সে হচ্ছে ওই যে প্রতিকৃতিগুলো বানায় আর কি, এমন কিছুকে নির্দিষ্ট করতেছে। যিনি জড়প্রস্তরের দেহ থেকে অসংখ্য জীবিত প্রায় দেবদানব কেটে বার করেছেন। এই যে বড় বড় পাথরগুলো, এই পাথরগুলোকে তিনি কেটে 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 এগুলোকে মানুষের মতো করে রূপ দিয়েছেন, অর্থাৎ বড় বড় দানব আকৃতির মানুষও কিন্তু তিনি এই পাথর থেকে ভেঙে ভেঙে তার যে নিপুণ কর্ম, সে কর্মের মাধ্যমে কিন্তু তিনি বানিয়েছেন। তারপরে দেখো বার করেছেন তিনিও শুনতে পাই, অর্থাৎ যে মানুষটা এই বড় বড় পাথরগুলোকে, এই বড় বড় পাথরগুলোকে কেটে 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 তিনি এত বড় বড় কি করেন, প্রস্তর মানে তো খণ্ড হয় না, না প্রস্তর পাথর হয়, পাথরের খণ্ডকে বোঝাচ্ছে এটা, ঠিক আছে, খণ্ড হয় পাথরের খণ্ডকে বোঝাচ্ছে প্রস্তর। তো জড় প্রস্তরের দেহ থেকে অসংখ্য জীবিত পায় দেবদানব কেটে বার করেছেন তিনি শুনতে পায়। তো যেই লোকটাই বড় বড় পাথরগুলোকে কেটে কেটে ছোট ছোট তোমার বড় মানে এই বড় বড় পাথরগুলোকে ভাইয়া তিনি দানবের আকৃতির মতো মানুষ বানাইতে পারতেছেন, দানবের আকৃতির মতো প্রতিকৃতি তিনি বানাইতে পারতেছেন, তিনিও যখন তখন হাতে কাদা নিয়ে আঙুলের টিপে মাটির পুতুল তৈরি করে থাকেন। তো বলতেছে এই মানুষটা এখন না হয় বিখ্যাত হয়েছে, কিন্তু একটা সময় তিনি মাটি দিয়ে টিপি 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 কিন্তু আগে তিনি কি প্রতিকৃতি আঁকাটা প্র্যাকটিস করেছেন, পরে কিন্তু আস্তে আস্তে তিনি পাথর কাটতে শুরু করছেন। এরকম একটা প্রবাদ আছে আমাদের সমাজে, দেখবা যে কচু গাছ কাটতে কাটতে, তুমি যখন কচু গাছ কেটে কেটে অভ্যস্ত হয়ে যাবা তখন তুমি মানুষও কাটতে পারবা। এটা আমাদের এলাকার প্রচলন একটা কথা, যে কচু গাছ কাটতে যারা পারে তারা মানুষও কাটতে পারে। তো এখানে হচ্ছে দেখো যে মানুষটা মানে মাটি দিয়ে হাতে টিপে টিপে পুতুল বানাতে পারে, সেই মানুষটা কিন্তু একটা সময় গিয়ে পাথর কেটেও প্রতিকৃতি বানাইতে পারবে। তো এটাই হচ্ছে লেখকের মেন উদ্দেশ্য ছিল, বুঝতে পারছো? তারপরে দেখো কি বলতেছে, শুধু রুদা কেন, পৃথিবীর শিল্পী মাত্রেই এই শিল্পের খেলা খেলে থাকেন। তো লেখক বলতেছে শুধু রুদা না, রুদার মতো শুধু ভাস্কর্য না, যারা বড় বড় শিল্পী হয়েছেন, যারা বড় বড় মানে বিখ্যাত বিখ্যাত মানুষ হয়েছেন, তারা আসলে ছোট ছোট জিনিস থেকে আগে শুরু করেছেন। এই ছোট ছোট জিনিসগুলোকে তারা গুরুত্ব দিয়েছেন বলেই কিন্তু তারা আজকে বড় বড় জায়গায় যেতে পারছেন। তো এটাই লেখক বলতেছেন যে পৃথিবীর শিল্পী মাত্রই হচ্ছে শিল্পের খেলা খেলে থাকেন। এখানে শিল্পের খেলা খেলা বলতে কি, অর্থাৎ তারা হচ্ছে শিল্পটাকে নিজের মতো করে প্রেজেন্ট করে থাকেন। যেমন ধরো আমি কি চাইলে এখন একটা উপন্যাস লিখতে পারবো? জিহাদ তুমি বলো তো, তুমি কি চাইলে একটা উপন্যাস বসে লিখতে পারবা? পারবা না। তুমি যখন ছোট ছোট গল্প লিখে লিখে প্র্যাকটিস করবা, ছোট ছোট গল্প লিখে লিখে যখন তুমি অভ্যস্ত হবা, তুমি কিন্তু হঠাৎ করে একদিন একটা উপন্যাস লিখে ফেলতে পারবা। তো ঠিক তেমনি শিল্পীরাও কিন্তু এমন করে থাকেন, তারা ছোট ছোট জিনিসগুলো নিয়ে আগে খেলাধুলা করেন, ছোট ছোট জিনিসগুলো নিয়েই কিন্তু তারা আগে গবেষণা করেন, সেগুলো নিয়ে আগে তারা প্র্যাকটিস করেন, পরবর্তীতে কিন্তু তারা আস্তে আস্তে বড় বড় জিনিসকে আসলে তারা ছুঁতে পারছে। তো তারপরে দেখো তিনি কি বলতেছেন, যিনি গড়তে জানেন তিনি শিবও গড়তে পারেন, বাদরও গড়তে পারেন। তো বলতেছে তোমার ভিতরে যদি প্রতিভা থাকে, তোমার মধ্যে যদি প্রতিভা থাকে, তুমি যেই কোনো জায়গায় গিয়ে সফল হতে পারবা।
এটা মন থেকে বিশ্বাস করবা এই কথাটা, বুঝছো? এটা শুধু বইয়ের কথা না। আমি ছোটবেলা থেকে বাচ্চাদের পড়াইতে অনেক বেশি পছন্দ করতাম। আমার বাবার প্রচুর টিউশন ছিল, সে তখন টিচার ছিল। তো বাবার কাছে প্রচুর পোলাপান পড়তে আসতো। তো বাবা তো এতগুলো ব্যাচ মেনটেন করতে পারতো না, সাংসারিক আরো কাজ ছিল। তো আমি ওদেরকে পড়াইতাম ছোটবেলা থেকে। ধরো আমি দেখা গেছে আমি আমার ব্যাচমেটদেরকেও পড়াইতাম, ওদেরকে পড়া বুঝাই দিতাম। যেটা আমার আব্বু রাতে আমাকে পড়াইতো, এটা আমি সকালে উঠে আমার ব্যাচমেটদের আমি পড়াইতাম। মানে বাবাকে আমি হেল্প করতাম। এই যে ছোটবেলা থেকে পড়াইতে পড়াইতে একটা পড়ানোর প্রতি ভালো লাগা কাজ করছে। দেখো আমি কিন্তু এখন সঙ্গীত বিভাগের স্টুডেন্ট, কিন্তু আমি পড়াইতেছি বাংলা, তাই না? কারণ এই পড়ানোটা আমি ছোটবেলা থেকেই প্র্যাকটিস করে আসছি, যার কারণে হয়তো তোমরা অনেকে আমার পড়া বুঝো। এই জন্য এত এত টিচার থাকার ফলেও তোমরা আমার কাছে এসে পড়তেছো যে আবিদাপুর পড়াটা বুঝি আবিদাপুর কাছে পড়বো। তো এটাই বলতেছে যে যাদের মধ্যে আসলে প্রতিভা আছে, সেই সঙ্গীত বিভাগে পড়ুক, ল ডিপার্টমেন্টে পড়ুক, ওই চারুকলাতে পড়ুক, আর যেখানেই পড়ুক, তার যদি প্রতিভা থাকে সে সেই যেই কোনো জায়গায় গিয়ে কিন্তু সেটা প্রকাশ করতে পারবে। অর্থাৎ তোমার মধ্যে যদি শিল্পের গুণ থাকে, তুমি শিব মানে কি? শিব হচ্ছে হিন্দুদের সনাতন ধর্মাবলম্বীদের একজন দেবতার নাম। তো তুমি শিবও করতে পারবা, তুমি চাইলে একটা বাঁদরও বানাইতে পারবা। তোমার ভিতর যদি শৈল্পিক জ্ঞানটা থাকে, তুমি চাইলে একটা বান্দরও করতে পারবা, তুমি চাইলে একটা দেবতাও বানাইতে পারবা। তো এটাই কিন্তু লেখক বলতেছে যে আগে হচ্ছে তোমার নিজের মধ্যে প্রতিভাটাকে তুমি ক্রিয়েট করো, ঠিক আছে? হ্যাঁ, আমি মানবিক বিভাগে ছিলাম। আগে তোমার প্রতিভাটাকে তুমি ক্রিয়েট করো, তাহলে তোমাকে যেখানে বাংলাদেশের যেই প্রান্তেই ছেড়ে দেওয়া হোক না কেন, তুমি কিন্তু সেখানে চলতে পারবা। দেখো, তারপরে দেখো এই যে শিব সম্পর্কে কিন্তু এখানে একটা তথ্য দেওয়া আছে। শিব মানে হচ্ছে মহাদেব, মঙ্গলকারী দেবতা। তাহলে যদি বলা হয় মঙ্গলকারী দেবতার নাম কি, তাহলে বলবা যে শিব। আর তার আরেক নাম হচ্ছে মহাদেব, এটাও মনে রাখবা, ঠিক আছে? তারপরে দেখো, আমাদের সঙ্গে বড় বড় শিল্পীদের তফাৎ এতটুকু যে তাদের হাতে এক করতে হয় না। সম্ভবত এই কারণে কলা রাজ্যের মহাপুরুষদের যা খুশি তাই করবার যে অধিকার আছে, ইতর শিল্পীদের সে অধিকার নেই। দেখো, আমাদের সঙ্গে আমরা যারা সাধারণ, মানে লেখক বলতেছে আমরা যারা সাধারণ কবিরা আছি, সাহিত্যিকরা আছি, তাদের সাথে বড় বড় শিল্পীদের এতটুকুই তফাৎ যে তাদের হাতে এক করতে আর হয় না। অর্থাৎ তাদেরকে মানে কোনো কিছু শেখাতে হয় না। অর্থাৎ তাদের হচ্ছে তোমার কি হয়, তাদেরকে বলতে হয় না যে তুমি এটা করো ওটা করো। সে যেই কোনো জায়গায় গিয়ে তার যে শৈল্পিক চাহিদাটা, তার যে শৈল্পিক গুণটা, সেটা প্রকাশ করতে পারে। অর্থাৎ তার কোনো জায়গায় গিয়ে কোনো ঘৃণা নাই। সে চাইলে একটা গ্রামের মানুষের সাথে যেও মিশতে পারবে, সে চাইলে একটা বিদেশি মানুষের সাথে গিয়েও কিন্তু সে একটা শিল্প রচনা করতে পারবে। লেখক এটাই বলছে। অর্থাৎ তার আসলে এখানে কি করতে হয় না, তার হাতে এক করতে হয় না। অর্থাৎ তার আসলে এখানে কোনো কিছু আলাদাভাবে দেখতে হয় না, কোনো অন্য কারোর সাথে হাত মিলিয়ে কিছু করতে হয় না। সে নিজেই আসলে তার ভিতরে যেহেতু শৈল্পিক জ্ঞানটা আছে, সে যেই কোনো জায়গায় গিয়ে নিজেকে মানায় নিতে পারে। কিন্তু লেখক কি বলতেছেন যে কিন্তু সম্ভবত এই কারণে এই কলা রাজ্য মানে কি? এই কলা রাজ্য মানে হচ্ছে এই যে শিল্পীদের যে রাজ্য, শৈল্পিক যে রাজ্য, এটাকে বলা হচ্ছে কলা রাজ্য। তো এই যে শৈল্পিক যে রাজ্য, শিল্পের রাজ্যে মহাপুরুষদের যা খুশি তাই করবার যে অধিকার আছে। যে মহাপুরুষরা কারা? এই যে মহান যে সাহিত্যিকরা, তারা কিন্তু যা ইচ্ছা তাই করতে পারে। তারা চাইলে নাটক রচনা করতে পারে। তুমি যদি একজন শিল্পীকে বলো যে ভাই আপনি আধা ঘন্টার মধ্যে আমাকে একটা গান লিখে দেন, যে প্রকৃত শিল্পী যার মধ্যে প্রতিভা আছে, সে কিন্তু আধা ঘন্টাও লাগবে না, সে 15 মিনিটে তোমাকে গান লিখে দিবে। সে কিন্তু চাইলে 15 মিনিটে তোমাকে গান লিখে দিতে পারবে। তো এই জন্য বলতেছে যে কলা রাজ্যের মহাপুরুষদের যা খুশি তাই করবার কিন্তু তাদের মধ্যে একটা প্রতিভা আছে। সে চাইলে এখন নাটক রচনা করতে পারবে, সে চাইলে একটা উপন্যাস বানাইতে পারবে, সে চাইলে একটা গল্প লিখতে পারবে, চাইলে একটা কবিতা লিখতে পারবে, চাইলে একটা গান লিখতে পারবে, কারণ তার মধ্যে সেই প্রতিভাটা আছে। কিন্তু লেখক কি বলতেছে যে ইতর শিল্পীদের সেই অধিকারটা নাই। ইতর শিল্পী বলতে কি? ইতর শব্দের অর্থ কি? ইতর শব্দের অর্থ বইয়ে দেওয়া আছে। ইতর শব্দের অর্থ হচ্ছে নিচ, অধম। এখানে নগণ্য অর্থে ব্যবহৃত। আমরা দেখবা কিছু কিছু শিল্পীরা আছে দেখবা, এদের মনে হয় যে পা একদম মাটিতেই পড়তেছে না ভাই, আকাশে উড়ে উড়ে চলতেছে, মানে এভাবে চলতেছে। মানে ধরো একটু ভাইরাল হওয়ার পর এদের পা আর মাটিতে পড়ে না। তোমাদেরকে একটা সুন্দর উদাহরণ দিই, যে আমাদের ক্যাম্পাসে এই যে তোমার কি যেন বলে, এই যে জুলাই বিপ্লবের পর কাওয়ালির প্রচলন আসছে না, কাওয়ালি সঙ্গীত। তো এই কাওয়ালি সঙ্গীত যারা গাচ্ছে তারা কিন্তু আমার ডিপার্টমেন্টেরই, সবাই আমার ডিপার্টমেন্টেরই পোলাপান। তো এরা মানে আগে দেখতাম যে এত পোলাইটলি মানে খুবই আমাদের সাথে মিশতো, খুবই হাসি ঠাট্টা। মানে এখন কাওয়ালি করে মানে বিশাল ভাইরাল হয়ে গেছে। মানে ধর এক একটার ফলোয়ার 30K হয়ে গেছে পোস্টে। মানে একটা ছবি পোস্ট করলে ধরো 4-5 হাজার রিয়েক্ট পড়ে যায়। মানে এরা ডিপার্টমেন্টে আসলে মনে হয় যে এদের পা মাটিতে পড়তেছে না।
আমাদেরকে চোখে দেখতেছে না, মানে কি না কি করতেছে, ভাবসাবই আলাদা। তো লেখক বলতেছে আসলে যারা ইতর প্রাণী, যাদের মধ্যে আসলে কি শিল্পীর যে গুণটা সেটা থাকে না, হয়তো হুট করে ভাইরাল হয়ে গেছে, অর্থাৎ হুট করে তার ভিতরে শৈল্পিক জ্ঞানটা চলে আসছে, একটু একটু কবিতা টবিতা লিখে ভাইরাল, একটু গান টান গেয়ে ভাইরাল হয়ে গেছে, তো তাদের আসলে তাদের পক্ষে কি এই শিল্পীদের পক্ষে যেই কোনো জায়গায় যাওয়ার অধিকারটা কিন্তু নাই, যেটা বড় বড় শিল্পী যারা আছে, কিন্তু এই সকল ইতর যারা শিল্পী তারা কিন্তু চাইলে সবকিছু করতে পারে না, কারণ তাদের ভিতর প্রতিভা নাই। ওই এক দুটা গান একটু গাইছে, আতিফ আসলামের একটা গান গায়ে ভাইরাল হয়ে গেল, তারপরে তোমার হচ্ছে কি কি বলে এই যে শিল্পী অরিজিৎ সিং এর একটা গান গিয়ে ভাইরাল হয়ে গেল, তারপরে সবাই তাকে ভাইরাল করে দিল, এখন তার মাটিতেই পা পড়তেছে না, কিন্তু নিজেকে একটা গান রচনা যদি করতে দেয়, তাকে যদি একটা গান কম্পোজ করতে দেয়, কিচ্ছু পারবে না, কিচ্ছু পারবে না। এই জন্য বলতেছে এটাই হচ্ছে বড় বড় শিল্পীরা, এবং হচ্ছে তোমার কি বড় বড় শিল্পী এবং আমাদের এই যে ইতর শিল্পী যাদেরকে বলতেছে, আচ্ছা যদিও ইতর শব্দটা এখানে একটু খারাপ ভাবে ব্যবহার করা হয়েছে, নগণ্য রূপে ব্যবহার করা হয়েছে, বাট যারা হচ্ছে একটু ছোটখাটো ধরনের শিল্পী তাদের সাথে আসলে বড় শিল্পীদের এখানেই পার্থক্য। তারপরে দেখো, স্বর্গ হতে দেবতারা মধ্যে মধ্যে ভূতলে অবতীর্ণ হওয়াতে কেউ আপত্তি করেন না। তো স্বর্গ, আমরা নর্মালি যারা সনাতন ধর্মাবলম্বীরা আছে তারা কিন্তু বিশ্বাস করে যে দেবতারা স্বর্গে থাকে, কিন্তু মাঝে মাঝে দেবতারা আবার মানুষের রূপ ধারণ করে তারা কিন্তু ভূতলে অর্থাৎ পৃথিবীতেও এসে থাকেন, এতে তাদের কোনো প্রবলেম হয় না, তারা চাইলেই কিন্তু যে কোনো রূপ ধারণ করতে পারে, এবং তাদের যদি মনে হয় আজকে আমরা স্বর্গে থাকবো তারা থাকে, তাদের যদি মনে হয় আজকে আমরা মরতে আসবো অর্থাৎ ভূতলে এসে আমরা মানুষের সাথে মিশে যাবো, তারা কিন্তু সেটা পারে, এটা সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো বলতেছে যে স্বর্গ হতে দেবতারা মাঝে মাঝে ভূতলে অর্থাৎ পৃথিবীতে আসতে কিন্তু তারা কখনো আপত্তি করে না, কিন্তু মর্তবাসী মানে কি, মর্তবাসী মানে হচ্ছে পৃথিবীবাসী, অর্থাৎ আমরা যারা আছি, যারা পৃথিবীতে বাস করি, এই পৃথিবীবাসীদের পক্ষে রসাতলে গমন করাটা বিশেষ নিন্দনীয়। রসাতলে শব্দের অর্থ কি? রসাতলে শব্দের অর্থ হচ্ছে পুরাণে বর্ণিত ষষ্ঠ পাতাল, অধপাত বা ধ্বংস। পুরাণে বর্ণিত ষষ্ঠ পাতাল, যেটার অর্থ হচ্ছে অধপাত বা ধ্বংস হয়ে যাওয়া। তো দেখো, যারা দেবতা তারা যদি স্বর্গ থেকে পৃথিবীতে আসতে পারে, আসলে আমাদের সাধারণ মানুষরা আমরা কিন্তু পৃথিবী থেকে রসাতলে অর্থাৎ নিচের তলে একটু নিচু জায়গায় কিন্তু আমরা নামতে চাই না। মানুষরা কিন্তু এমনই, মানুষ কিন্তু আশরাফুল মাকলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব, সেই দিক থেকে মানুষ কিন্তু ভীষণ অহংকারী হয়ে থাকে। তারা কিন্তু সহজে দেখবা যে নিজের থেকে নিচের মানুষদের সাথে নিজেদের তুলনা করতে পছন্দ করে না, সবসময় বড় বড় মানুষদের সাথে নিজেদের তুলনা করবে, বড় বড় মানুষদের সাথে তারা কিন্তু কি করবে, নিজেদের কম্পারিজনটা নিয়ে আসে। তো বলতেছে যেখানে দেবতারা স্বর্গ থেকে মরতে আসতে তাদের আপত্তি থাকে না, কিন্তু আমরা মানুষরা কি করি, আমরা মানুষরা একটু রসাতলে অর্থাৎ একটু নিচু জায়গায় যেতে আমাদের কত আফসোস, আমাদের কত এখানে বায়না, এইগুলো বলতেছে আর কি। তো তারপরে দেখো বলতেছে, অথচ একথা অস্বীকার করবার জো নেই যে যখন এই জগতে 10টা দিক আছে তখন সেই সব দিকেই গতায়ত করবার প্রবৃত্তিটি মানুষের পক্ষে স্বাভাবিক। এখন বলতেছে যে অথচ এই কথাটা অস্বীকার করবার জো নয়, অর্থাৎ তুমি এই কথাটা অস্বীকার করতে পারবা না যে এই জগতে 10টা দিক আছে। অবশ্যই 10টা দিক বলতে এখানে কি বোঝানো হচ্ছে, 10টা দিক বলতে এখানে আসলে পুরো জগতের যে এত তোমার সেক্টর আছে, যেমন ধরো এখানে মিউজিক সেক্টর আছে, এখানে সাহিত্য সেক্টর আছে, এখানে হচ্ছে কেউ বিশেষ ক্যাডার হচ্ছে, এখানে কেউ সমাজের কল্যাণে কাজ করতেছে, এখানে কেউ ধর্মের জন্য কাজ করতেছে, এখানে কেউ মানুষের উপকারের জন্য কাজ করতেছে। এই যে 10টা দিক আছে, এতগুলো যে দিক আছে, এই দিকগুলোর কথাই লেখক বলতেছে যে অথচ এই কথা তুমি অস্বীকার করতে পারবা না, যখন এই জগতে 10টা দিক আছে তখন সেই সব দিকেই গতায়ত করা মানে কি, যাতায়াত করার প্রবৃত্তি মানে হচ্ছে ইচ্ছা, প্রবৃত্তি শব্দের অর্থ ইচ্ছা, প্রবৃত্তিটা মানুষের পক্ষে স্বাভাবিক। অর্থাৎ লেখক বলতেছে যেহেতু এখানে আরো অনেক জিনিস আছে, তাহলে সেখানে মুভ করাটা, চলাফেরা করাটা মানুষের জন্য খুবই স্বাভাবিক একটা ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, মন উঁচুতেও উঠতে চায়, নিচুতেও নামতে চায়, বরং সত্য কথা বলতে গেলে সাধারণ লোকের মন স্বভাবতই যেখানে আছে তারই চারপাশে ঘুরে বেড়াতে চায়, উঠতেও চায় না, ডুবতেও চায় না। তো এই কথাটা আসলে কেন বলা হয়েছে তোমাদের মনে, দেখো এই লাইনটা একটু বোঝার চেষ্টা করো। মন উঁচুতেও উঠতে চায় না, নিচুতেও নামতে চায় না, বরং সত্য কথা বলতে গেলে সাধারণ লোকের মন স্বভাবতই যেখানে আছে তারই চারপাশে ঘুরে বেড়াতে চায়। কারণ দেখো আমাদের আশেপাশে এত জিনিস ঘটে যায়, আমাদের আশেপাশে এত সমস্যা, এত আবিষ্কার, এত সমাধান, এই জিনিসগুলোর প্রতি কিন্তু আমাদের একটা আকৃষ্ট আছে, তাই না? নাহলে তো আমাদের জীবন নিস্তেজ হয়ে যেত। আমরা অনেক কিছু জানতে চাই, আমরা অনেক কিছু শিখতে চাই। তো এটার জন্য লেখক আসলে বলতেছে যে মানুষের মন অনেক সময় উঁচুতেও উঠতে চায়
আবার আবার নিচেতেও নামতে চাই, অর্থাৎ আমরা কখনো কখনো ভালো জিনিসগুলো জানতে চাই, আবার কখনো কখনো নিজেকে নিস্তেজ ভাবে প্রেজেন্ট করে থাকি। বরং সত্য কথা বলতে গেলে সাধারণ লোকের মন স্বভাবতই এই দিক সেদিক ঘুরে বেড়াবে, এটা খুবই স্বাভাবিক একটা কথা, ঠিক আছে। কিন্তু সাধারণ লোককে কি ধর্ম, কি নীতি, কি কাব্য সকল রাজ্যই অহরহ ডানায় ভর দিয়ে থাকতেই পরামর্শ দেয়। কিন্তু আমরা সাধারণ লোকরা কি করি? আমরা সাধারণ লোকরা আমাদের ধর্ম কি, আমাদের নীতি কি, আমাদের কি কাব্য রচনা করা উচিত, সকল রাজ্যে আমাদের অহরহ ডানায় ভর করে, অর্থাৎ সব জায়গায় আমাদের যে সবসময় যাতায়াত করাটা আমাদের জন্য সাজে, সেটা কিন্তু আমরা অন্যকে সবসময় পরামর্শ দিয়ে থাকি। তারপর দেখে একটু উঁচুতেও না চললে আমরা দর্শক এবং কি শ্রোতা, এটা কি হবে, বৃত্তমণ্ডলীর নয়ন মন আকর্ষণ করতে পারিনি। তো দেখো এখানে লেখক কিছু বাস্তবিক দৃশ্য দেখাইছে, যখন বলতেছে একটু উঁচুতে যখন আমরা না চড়ি, অর্থাৎ একটা উঁচু জায়গায় যদি আমরা না দাঁড়াই, তাহলে দর্শক এবং কি বৃত্তমণ্ডলীর কি হয় না, নয়ন মন আকর্ষণ করতে পারি না। ধরো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বক্তৃতা দিচ্ছি, আমার বক্তৃতা কিন্তু কেউ শুনবে না। আমি যদি একটা মঞ্চের উপরে গিয়ে একটা ধরো মানে তোমার ধরো একটা প্রোগ্রামে গিয়ে যদি আমি মাইকের সামনে দাঁড়ায় যদি একটা মঞ্চের উপরে গিয়ে যদি আমি একটা বক্তৃতা দিই, অবশ্যই সেটা মানুষ শুনবে। তো লেখক বলতেছে আসলে আমরা আমাদের যে সাহিত্যিকরা আছে তাদেরকে শ্রদ্ধা করতে জানি না। একজন যদি কেউ একটু স্টেজে উঠে কথা না বলে তাকে আমরা শ্রদ্ধা করি না। একটা মানুষ যতক্ষণ না পর্যন্ত ভাইরাল হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা তাকে কি করি না, চিনিও না, জানিও না। হঠাৎ করে সে যখন ভাইরাল হয়ে যায়, এটা শ্রোতা মণ্ডলী হবে না, আচ্ছা এটা শ্রোতা মণ্ডলী হবে, এটা জুম করছি তো এই জন্য আমিও বুঝতেছিলাম না, এটা জুম করছি তো এই জন্য লেখাটা আমার এখানে খুবই মানে তোমার অস্পষ্ট দেখা যাচ্ছে। এটা শ্রোতা মণ্ডলী হবে, এই যে হ্যাঁ শ্রোতা মণ্ডলী। তো লেখক বলতেছে, দেখো যে কথাটা তোমাদের বলতেছিলাম, লেখক বলতেছে যে যারা তোমার হচ্ছে একটু মঞ্চে না উঠে না, মঞ্চে উঠে কথা বলে না, তাদের কথা আমরা কেউ শুনতে চাই না। আর যারা একটু মঞ্চে উঠে একটু ফিটফাট হয়ে কথাটা বলে তাদের কথা আমরা খুব মনোযোগ দিয়ে শুনি। তারপরে তিনি বলতেছেন যে বেদিতে না বসলে আমাদের উপদেশ কেউ মানে না। যখন তুমি ধরো তুমি গিয়ে তোমার বন্ধুকে বলে যে দোস্ত তুই এই কাজটা করিস না, এটা খুবই খারাপ কাজ, হ্যাঁ এই কাজটা যদি করিস না, তুমি একটা চিন্তা করো, তোমার একটা ফ্রেন্ড ধরো সিগারেট খায়, ধরে নাও তোমার একটা ফ্রেন্ড সিগারেট খায়, এখন তুমি সারাদিন ওকে বলতেছো দোস্ত সিগারেট খাইস না, সিগারেট খাওয়া খুবই খারাপ কাজ, এটা শরীরের জন্য ক্ষতিকর, ও কিন্তু মানবে না। কিন্তু ও কি করে, ও সাকিব আল হাসানকে ও ফলো করে, ঠিক আছে। কিন্তু সাকিব আল হাসান যদি দৈনিক করে মানে একটা করে পোস্ট দেয় যে আপনারা সিগারেট খাবেন না, আপনারা এটা করবেন না, এই সিগারেটটা খেলে আপনাদের শরীরের জন্য ক্ষতি হবে, ও যদি ভিডিও বানায় সবসময় যদি মানুষকে সতর্ক করতে থাকে, তাহলে কি হবে, অবশ্যই কিন্তু ও ওই মানুষটার কথা শুনবে। অর্থাৎ লেখক বলতেছে যে আমরা সাধারণ মানুষের উপদেশ আসলে মাটিতে দাঁড়ায় শুনি না যতক্ষণ না পর্যন্ত সে বেদিতে উঠে। অর্থাৎ বেদিতে ওঠা মানে হচ্ছে এখানে একটু ভাইরাল হওয়া অথবা হচ্ছে একটু পরিচিতি পাওয়াকে বোঝাচ্ছে, যে সে যদি একটু পরিচিতি না পেয়ে যদি তোমার বক্তৃতা না দেয় তাহলে হচ্ছে আমরা তার কথা মানতে চাই না। তারপরে বলতেছে যে রঙ্গমঞ্চে না চড়লে আমাদের অভিনয় কেউ দেখে না। এখন দেখো অনেক প্রতিভাবান শিল্পীরা কিন্তু আছে, অনেক প্রতিভাবান শিল্পী আছে, দেখবা রাস্তাঘাটে গ্রামে গঞ্জে কিছু কিছু ছেলে পেলে দেখবা খুব ভালো অভিনয় করে, কিন্তু ওদের অভিনয় আমরা দেখি না। কিন্তু একটা মঞ্চের মধ্যে যখন সে পারফর্ম করবে তখন কিন্তু সেটা আমরা মনোযোগ দিয়ে দেখি। তারপরে বলছে আর কাষ্ঠ মঞ্চে না দাঁড়ালে আমাদের বক্তৃতা কেউ শুনে না। যখন আমরা কোনো একটা কাঠগড়ায় দাঁড়িয়ে, অর্থাৎ দেখবা যে বক্তৃতা দেওয়ার যে মঞ্চগুলো থাকে, যে স্ট্যান্ডগুলো থাকে, কাষ্ঠ মঞ্চ অর্থাৎ কাঠের যে মঞ্চ, সেখানে দাঁড়ায় আমরা বক্তৃতা না দিলে কিন্তু আমরা কেউ কারোরটা শুনি না। তো এই কথাই বলতেছে। তারপরে দেখো কি বলতেছে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা কি করি না, কাস্টমঞ্চে না দাঁড়ালে আমাদের বক্তৃতা কেউ শুনে না। সুতরাং জনসাধারণের চোখের সম্মুখে থাকবার লোভে আমরাও অগত্যা 24 ঘন্টা ঢঙে চড়ে থাকতে চাই, কিন্তু পারিনি। তো বলতেছে যেহেতু মানুষ আমাদের কথা শুনতে চায় না, এই যে দেখো অপু ভাই ভাইরাল হয়ে গেল, অপু ভাই ভাইরাল হয়ে এখন ল্যাম্বরগিনি কিনে ফেলছে, সবার মনে দুঃখ, সবার মনে একটাই দুঃখ, কেন টিকটক করলাম না, কেন অপু ভাইয়ের মতো টাকা কামাইলাম না। কিন্তু তোমরাই অপু ভাইরে নিয়ে কিন্তু অনেক ট্রোল করছো, অপু ভাইরে অনেক যাচ্ছে তাই করছো, ও একটা ছাপরি, ও একটা এই সেই, ও চিকনা, ও গরুর ওষুধ খায়া মোটা হইছে, মানে দুনিয়ার কথাবার্তা কিন্তু তোমরাই বলছো। আবার এখন যখন ও ল্যাম্বরগিনি কিনে ফেলছে, বাবা গো তোমাদের দিকে তার প্রতি একদম ভালোবাসা উতলায় পড়তেছে। তো এইটা হচ্ছে আসলে এই যে লেখক এতক্ষণ ধরে উদাহরণটা দিল, এটার একটা প্রকৃষ্ট একদম মানে ভাইরাল একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে কিন্তু কি করে দিলাম, হ্যাঁ
তোমাদের বুঝাই দিলাম। কারণ কি, এটাই মানুষ করে। মানুষ আগে 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 কাউকে মূল্য দিতে জানে না, যতক্ষণ না পর্যন্ত তার টাকা হবে, সে ভাইরাল হবে, সে একটা ল্যাম্বরগিনি কিনবে, তার আগে তাকে কেউ পাত্তা দিবে না। তো লেখক দেখো বলতেছে যে, কি বলছে, যে এটার জন্য আসলে যেহেতু আমরা মানুষকে সাধারণ চোখে দেখে তাদের সম্মান করি না, তো মানুষ প্রতিনিয়তই রং ঢং করা শুরু করে দেয়। এই যে ঢং করতেছে, এই যে মেয়েরা ঢং করে করে ভিডিও বানায়, হ্যাঁ, তখন এগুলো দেখতে আমাদের ভীষণ ভালো লাগে। তারপরে আমরা কি করি, এই যে ব্লগ বানায় বানায় সবাই রে হচ্ছে তোমার দেখাই, যে দেখেন এই খাবারটা খান, ওটা করেন, এই শপিং আসলাম, দেখো গাইজ আজকে এটা করলাম, ঘুরতে আসলাম, এই করলাম সে করলাম। এগুলো যখন করে আমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখি, অর্থাৎ ওরা যে ঢং করতেছে ওদের ঢংগুলো দেখতে আমাদের অনেক ভালো লাগে। কারণ কি, আমরা বাঙালি, তো ওদের ঢং ঢাং দেখে আমাদের সারাদিনের দিন কাটে। তো এটাই দেখো, লেখক কিন্তু যে জিনিসটা তোমরা এখন আইসা ফিল করতেছো, লেখক অনেক বছর আগে এই কথা বইলা দিয়ে গেছে। কি বলছে, বলছে যে দেখো কি বলছে, তো আমাদের বক্তৃতা যখন কেউ শুনে না, সেজন্য জনসাধারণের চোখের সম্মুখে থাকবার লোভে, অর্থাৎ ভাইরাল হওয়ার লোভে আমরা কি করি, অগত্যা মানে সারা দিন রাত 24 ঘন্টা আমরা রং ঢং করে চড়ে বেড়াই, ঢঙে চড়ে বেড়াই। এটা করতে আমরা পছন্দ করি, কিন্তু পারি না। অনেক, যেমন আমি পারি না, তুমি পারো না, পারতেছি না। তারপর দেখো, অনেকের পক্ষে নিজেদের আয়ত্তের বহির্ভূত উচ্চ স্থানে উঠবার চেষ্টাটাই মহাপতনের কারণ হয়ে থাকে। হ্যাঁ, এইভাবেই সমাজ, দেখছো, এই যে এইভাবেই সমাজটা কিন্তু ধ্বংসের মুখে হচ্ছে। এই যে দেখো, এখন তোমরা অপু ভাইকে নিয়ে অনেক ভাইরাল করতেছো, এই যে হিরো আলমকে নিয়ে তোমরা অনেক মাতামাতি করতেছো। তো এই যে মানুষগুলোকে নিয়ে তোমরা অনেক বেশি মাতামাতি করতেছো, এই যে তোমরাই ওদেরকে ভাইরাল করতেছো, তোমরাই কিন্তু ওদেরকে নিচে নামাই ফেলতেছো। তো এই যে ভাইরাল হওয়ার একটা ধান্দা, ভাইরাল হতে গিয়ে আমরা আমাদের নিজেদের মান সম্মান শেষ করে ফেলতেছি, আমরা মানুষের গালি খাচ্ছি, আমরা মানুষের কাছে ছোট হচ্ছি। তো লেখক এই কথাটাই বলেছেন, যখন আমরা কি করি বলতো, এই যে নিজের আয়ত্তের বাহিরে, যেটা আমার আয়ত্তের মধ্যে নাই, যেটা আমি কখনো পাবো না, যেটা আমার ধরাছোঁয়ার বাহিরে, সেই জিনিসটা আমরা করতে গিয়ে অনেক সময় এই জিনিসটাই আমাদের মহাপতনের একটা কারণ হয়ে দাঁড়ায়। এই যে দেখবা, অনলাইনে তুমি একটা জিনিস দেখবা, যারাই তোমার গালাগালি করে ভাইরাল হয়েছে, যে সকল টিচাররা একটু ক্রিঞ্জ সাজতে চাইছে অ্যান্ড খুবই মানে ধরো একটু কুল সাজতে চাইছে, একটা সময় হতে স্টুডেন্টরা তাদেরকে গ্রহণ করছে, কিন্তু পরবর্তীতে কিন্তু সবাই তাদেরকে বয়কট করে দিছে। এবং যখনই কেউ খারাপ কাজ করতেছে, স্টুডেন্টরা কিন্তু ভালো মন্দ বুঝে তারা কিন্তু তাদেরকে বয়কট করে দিচ্ছে। যদি ধরো আজকে আমার দ্বারা যদি কোনো একটা খারাপ কাজ হয়, তাহলে তোমরা আমাকেও বয়কট করে দিবা, এটা খুবই স্বাভাবিক, কারণ তোমাদের মধ্যে মানবিকতা বোধ আছে অ্যান্ড হচ্ছে তোমরা সকল ভালো মন্দের বিষয়ে কিন্তু সচেতন। তো এটাই বলতেছে, যখন আমরা আমাদের নিজেদের চেষ্টার বাইরে, নিজেদের আয়ত্তের বাইরে গিয়ে আমরা যখন কোনো কিছু করতে চাই, তখন সেই জিনিসটাই কিন্তু আমাদের অধপতনের কারণ হয়ে দাঁড়ায়। এটা সবসময় মনে রাখবা। তারপরে দেখো, কিন্তু এসব কথা বলবার অর্থ এই যে এতক্ষণ ধরে লেখক এত কথা কেন বলতেছেন, কারণ কষ্টকর হলেও আমাদের পক্ষে অবশ্য মহাজনদের পথ অনুসরণ করাই কর্তব্য। লেখক বলতেছে, আমি এতক্ষণ ধরে এত কথা শুধুমাত্র এটাই বলতেছি কারণ, আচ্ছা সীমান্ত চিনা লাগবে না, চিনা লাগবে না, হ্যাঁ তোমরা চাইলে এগুলো দাগায় ফেলতে পারো নিজেদের বইয়ের মধ্যে, যদিও তোমরা পিডিএফটা পেয়ে যাবা, বাট তোমরা চাইলে কিন্তু এটা কি করতে পারো, দাগায় ফেলতে পারো। তোমাদের দাগানোর জন্য আমি কিন্তু আরো সুবিধা করে দিছি। তারপরে দেখো, লেখক বলতেছে এতক্ষণ ধরে আপনি আপনাদেরকে এত কথা বলার পিছনে একটাই কারণ। কারণটা কি? কারণটা হচ্ছে অবশ্যই আমাদেরকে আমাদের মহাজনদের পথ অনুসরণ করতে হবে, অবশ্যই। কারণ দেখো, মহাজনরা, যারা মহাজন হয়েছেন, তারা কি এমনি এমনি হয়ে গেছেন? তারা কি ভাইরাল হওয়ার ধান্দায় হয়েছেন? হয় নাই। তারা কিন্তু অনেক চেষ্টা করেছেন, অনেক অধ্যবসায় করেছেন, অনেক পরিশ্রম করে কিন্তু পরবর্তীতে তারা এখন বড় বড় মনীষী হয়ে গেছেন, মহা বিশেষজ্ঞ হয়ে গেছেন, এবং তাদেরকে আমরা যুগ যুগ ধরে মনে রাখি, তাদের পথ অনুসরণ করি। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপরে ধরো এই বড় বড় যারা নেলসন ম্যান্ডেলা, এই সকল যারা সাহিত্যিকরা ছিলেন, তারা বড় বড় ব্যক্তিত্বরা ছিলেন, তারা কিন্তু অনেক কষ্ট করে গেছেন, অনেক পরিশ্রম করে গেছেন, অনেক সাধনা করে গেছেন। এই জন্য কিন্তু তাদেরকে আমরা অনুসরণ করি। তাদেরকে যখন আমরা অনুসরণ করব, তখন কিন্তু আমাদের পথটা আরো সহজ হয়ে যাবে, এটাই বলছেন। কিন্তু ডাইনে বায়ে ছোটখাটো গলি ঘুচিতে খেলার ছলে প্রবেশ করবার যে অধিকার তাদের আছে, সেই অধিকারে আমরা কেন বঞ্চিত হব? গান তো লেখক বলতেছে যে দেখো, যারা হচ্ছে বড় বড় মহাজন হয়েছেন, তারা কিন্তু চাইলেই যে কোনো জায়গায় তারা মুভ করতে পারতো, তারা চাইলেই সাহিত্য রচনা করতে পারতো, তারা চাইলেই গল্প রচনা করতে পারতো, উপন্যাস রচনা করতে পারতো, সব পারতো। অর্থাৎ যেই কোনো অলিগলিতে, ডানে বায়ে ছোট খাটো অলিগলি, সব জায়গায় কিন্তু তাদের যাওয়ার একটা কি ছিল, তাদের
চলাচল করার মতো সেই মানে বাধ্যবাধকতাটা তাদের মানে ছিল না, মানে তারা চলতে পারবে না এমন কিছু না, তারা চলতে পারতো, তারা সব জায়গায় কিন্তু প্রবেশ করতে পারতো, সব জায়গায় তারা যাইতে পারতো। তো লেখক বলতেছে সেই অধিকারটা থেকে আমরা কেন বঞ্চিত হব? গান করতে গেলেই যে সুর তারাই চড়িয়ে রাখতে হবে, কবিতা লিখতে হলেই যে মনের শুধু গভীর ও প্রখর ভাব প্রকাশ করতে হবে, এমন কোনো নিয়ম থাকা উচিত নয়। তো লেখক বলতেছে তারা যদি বড় বড় মনীষীরা লেখকরা যদি সাহিত্যের সকল অঙ্গনে প্রবেশ করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের ক্ষেত্রে কেন শুধুমাত্র এই ধরাবাঁধার নিয়মটা দেওয়া থাকবে যে গান গাইতে গেলে তোমার একদম তার সত্ত্বকে গলা লাগাইতে হবে, আর কবিতা লিখতে গেলে তোমার মনের মধ্যে গভীর এবং প্রখর কি থাকতে হবে? ভাব থাকতে হবে। তো এখানে আমি তোমাদেরকে একটা জিনিস সুন্দর করে বুঝাই দিই, এই লাইনটা হয়তো তোমরা বুঝো নাই, যে দেখবা অনেক সময় এরকম হয়, আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমাদেরই এক টিচার কিন্তু মানে আমরা যারা সঙ্গীত ভালোভাবে শিখে যায় নাই, অনেকে থাকে যে যারা ছায়ানটে গান টান করে, তো ওদেরকে অনেক বেশি প্রায়োরিটি দিত। আমরা যারা ছোটবেলা থেকে গান করি নাই, এমনি হয়তো মোটামুটি গান টান পারতাম, চান্স পাইছি এই জন্য, বাট যারা আগে থেকে গান করে আসছে তো তাদেরকে একটু বেশি প্রায়োরিটি দিত। এবং স্যাররা এরকম বলতো যে তুমি যদি তার সপ্তকে মানে কি আমি তোমাদেরকে একটু বুঝাই, তার সপ্তক মানে আমি তোমাদেরকে একটু বুঝাই দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো এই যে একটা হারমোনিয়াম থাকে না, এই যে হারমোনিয়ামটা থাকে, তো এই হারমোনিয়ামের তিনটা ভাগ থাকে, একটা হচ্ছে তোমার উদারা, তারপরে এটা আরেকটা হচ্ছে মুদারা, আরেকটা হচ্ছে তোমার তারা। হ্যাঁ, এই হারমোনিয়ামের তিনটা স্তর থাকে। তো উদারাতে হচ্ছে তোমার নিচের দিকে প্র্যাকটিস করে, যে সা নি ধা পা, মানে এই যে নিচের দিকে যে প্র্যাকটিসটা করে এটা হচ্ছে উদারা বলা হচ্ছে আর কি এটা। আর মুদারা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যে সারগামটা গাই, সারেগামা পাদানিসা সানি ধাপা মাগারেসা, এটা একদম স্বাভাবিকভাবে যখন গাই এটা হচ্ছে উদারা। কিন্তু তারাতে যখন যায় তখন এটা কিন্তু অনেক উঁচুতে। হ্যাঁ, তারা শুরু হয় হচ্ছে তোমার একদম এই যে সারে গা মা পা ধা নি সা, এই যে উপরের সা, এই সা থেকে হচ্ছে তারা শুরু হয়ে যায়, সারে গা মা পা ধা নি সা সা। আমার যদিও এখন অনেক জোরে জোরে আমি তোমাদের সাথে কথা বলছি, এই জন্য আমার সা লাগতেছে না, এটা সাটা কিন্তু অনেক উপরে। হ্যাঁ, এটা অনেক উপরে যাবে। তারপরে সা নি ধা পা মা গা রে সা, আর এখান থেকেই কিন্তু তারাটা শুরু হয়, সা রে গা রে পা, মানে অনেক উঁচুতে যাবে। যারা হচ্ছে অনেক জোরে জোরে গান গাইতে পারে এটা হচ্ছে তোমার তারা সপ্তকে। তো এই জন্য অনেক টিচাররা বলে থাকে যে তুমি যদি তার সপ্তকে প্র্যাকটিস না করতে পারো, অর্থাৎ এইখানকার সারগামটা যদি তোমার প্র্যাকটিসে তোমার গলায় না আসে, তাহলে তোমার দ্বারা গান হবে না। কিন্তু লেখক বলতেছে যে না, এটা কখনো কোনো নিয়ম হতে পারে না। আমি যদি চাই, আমি চাইলে শুধুমাত্র মুদারাতে বসেই কিন্তু আমি গান করতে পারবো, আমি চাইলে উদারাত থেকেও গান করতে পারবো। তো লেখক বলতেছে গান গাওয়ার ক্ষেত্রে কেন ধরাবাধকতা থাকবে, অথবা কবিতা লেখার ক্ষেত্রে কেন ধরাবাধকতা থাকবে, যে তোমার মনের ভিতরে ভাবনা থাকলে তুমি কবিতা লিখতে পারবে না? সে চাইলে তো একটা সামাজিক প্রেক্ষাপট নিয়েও কবিতা লিখতে পারে। তো লেখকের এই জন্য এই কথাটা কিন্তু এখানে তিনি বলছে, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এটা করছি। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি করছি। বাট আমার গলার অবস্থা, আমি সন্ধ্যা থেকে 4টা থেকে ক্লাস নিতেছি, 4টায় একটা ক্লাস নিয়েছি, 6টায় একটা ক্লাস নিয়েছি, এখন তোমাদের একটা ক্লাস নিতেছি। তো আমার গলা কিন্তু খুবই বাজে অবস্থা, এখন গাইলেও সঙ্গীতকে অসম্মান করা হবে, ঠিক আছে? ওয়াও, খুব ভালো। আমি নিজেও উচ্চাঙ্গন সঙ্গীত শিখতেছি, যদিও আমি উচ্চাঙ্গ সঙ্গীত, আমি ক্লাসিক্যাল এত ভালো পারি না, বাট আমি ক্লাসিক্যাল করি, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমি কেন তোমাদেরকে দেখালাম, বলছে দেখো যে গান করতে গেলে কেন সুর তারায়, অর্থাৎ তার সপ্তকে তারায় চড়িয়ে রাখতে হবে, কবিতা লিখতে গেলে কেন শুধু মনের গভীর ও প্রখর ভাব প্রকাশ করতে হবে। লেখক বলছে এটা কোনো ধরাবাধকতার নিয়ম হতে পারে না, এমন কোনো নিয়ম থাকা উচিত নয়। শিল্পরাজ্যে খেলা করবার প্রভৃতি এমন কোনো নিয়ম থাকা আমাদের উচিত নয়। শিল্প রাজ্যে, অর্থাৎ শিল্পের যে রাজ্যটা, এই রাজ্যতে খেলা করবার যে প্রবৃত্তি হচ্ছে প্রবণতা বা ইচ্ছা, সেটা হচ্ছে কি করতে হবে, সেটা ন্যায় অধিকারও বড় ছোট সকলে সমান আছে। তো লেখকের মতে হচ্ছে, লেখক কি বলতেছে দেখো, এটা আমি তোমাদেরকে একটু বড় করে দিই। দেখো লেখক কি বলতেছে, এটা জাস্ট নিচে নামাই দিতেছি আমি তোমাদেরকে।
দেখো লেখক বলতেছে যে শিল্প রাজ্যে খেলা করার অধিকার ছোট বড় সবার আছে, ঠিক আছে, শিল্প রাজ্যে খেলা করার অধিকার ছোট বড় সবার আছে। সো এই ক্ষেত্রে কোনো ধরাবাধকতার নিয়ম দেওয়া যাবে না। তারপরে দেখে এমনকি কথা বললেও অতুক্তি হয় না, যে অতুক্তি মানে হচ্ছে অতিরঞ্জিত, অর্থাৎ একটু বেশি বেশি, আমরা বলি না যে একটু বেশি বেশি বলে ফেলছো তুমি, এই বেশি বেশি বলাটাকে অতিরিক্ত, অতিরঞ্জিত বা অতুক্তি বলা হচ্ছে। যে এমনকি কথা বললে অতিরঞ্জিত হবে না যে এই পৃথিবীতে একমাত্র খেলার ময়দানে ব্রাহ্মণ শূদ্রের কোনো প্রভেদ নেই। তুমি দেখবা যখন আমরা কোনো মাঠে খেলতে যাই, এটা কি কখনো হয় যে ও রাজার ছেলে, ও টিচারের ছেলে, তারপরে ও প্রিন্সিপালের মেয়ে, হ্যাঁ ওকে ফার্স্ট দিতে হবে না, এরকমটা কিন্তু হয় না। এখানে গরিবের ছেলে মেয়ে এবং তোমার উঁচু জাতের নিচু জাতের সবাই কিন্তু সমানভাবে তারা খেলাধুলা করতে পারে। এখানে কিন্তু কোনো ধরাবাধকতার নিয়ম থাকে না। ঠিক তেমনই লেখক বলতেছে যে এটা বললেও অতিরিক্ত কিছু হবে না যে একমাত্র খেলার ময়দানে ব্রাহ্মণ শূদ্রের কোনো প্রভেদ নেই, অর্থাৎ ব্রাহ্মণদের মধ্যে, ব্রাহ্মণরা কি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে একটা উচ্চ জাতি ব্রাহ্মণকে ধরা হয়, শূদ্র হচ্ছে একটা নিচু জাতিকে ধরা হয়। তো ব্রাহ্মণ শূদ্রের মধ্যে তেমন কোনো প্রভাব নাই, অর্থাৎ প্রভেদ নাই। লেখক বলতেছেন যে আমরা যদি এভাবে, যদি আমরা ফ্রিলি সবাই যদি আমরা সাহিত্যের অঙ্গনে বিচরণ করতে পারি, তাহলে আমাদের বড় ছোট সব কারোর মধ্যে কোনো ধরনের কোনো প্রভেদ থাকবে না। রাখাল ছেলের সঙ্গে দরিদ্রের ছেলেরও খেলার যোগ দেবার অধিকার আছে। একজন রাখালের ছেলের সাথে একটা দরিদ্রের ছেলের খেলাধুলা করারও কি আছে, তোমার অধিকার আছে। আমরা যদি একবার সাহস করে কেবলমাত্র খেলা করবার জন্য সাহিত্য জগতে প্রবেশ করি, তাহলে নির্বিবাদে সেই জগতের রাজরাজরার দলে মিশে যাব। তো লেখক বলতেছে আমরা যদি একবার সাহস করে যদি গান গাওটা, যেমন ধরো তোমাদেরকে উদাহরণ দেই যে তোমার আমি যখন সঙ্গীত বিভাগে গিয়েছি তো সবাই অনেক পারে, কিন্তু আমি অত বেশি একটা পারতাম না। তো আমি একদম হাল ছেড়ে দিয়েছিলাম যে আমার দ্বারা হবে না, আসলে মিউজিক ডিপার্টমেন্টে পড়ে আমি আসলে পাশ করতে পারবো না অথবা ভালো কিছু করতে পারবো না। সো এটা আমার ভিতরে একটা কনফিডেন্স, মানে আমার কনফিডেন্স ভীষণ লো হয়ে গেছিল যে আমার দ্বারা সম্ভব না। কিন্তু আমারই একটা বন্ধু, আমার একদম বেস্ট ফ্রেন্ড, ও আবার অনেক ভালো পারে, ও বড় বড় উস্তাদদের কাছ থেকে শিখে আসছে। তো ও আমাকে বলছে আবিদা জাস্ট তুই একটু ট্রাই করে দেখ যে তোর দ্বারা হয় কিনা, তুই এইভাবে যা, তুই ওইভাবে কর, তুই এই সপ্তাহে তুই হচ্ছে একটু প্র্যাকটিসটা কর, তুই 2টা ঘন্টা টাইম দে প্র্যাকটিসের উপরে, তুই এটা কর, তুই পারবি, তুই জাস্ট একটু ফ্রিলি গা, তুই ভয়ে ভয়ে গাইস না, তুই জাস্ট মন খুলে গাবি, ফ্রিলি গাবি, গলা ছেড়ে গাবি, তাহলে তুই পারবি। অ্যান্ড বিলিভ মি, আমি হচ্ছে ওর কথাটা জাস্ট শুনে শুনে আমি প্র্যাকটিস করছি, অ্যান্ড হচ্ছে আমি মন খুলে গাই। আমি যতটুকু ক্লাসে গাইতে চাই, আমাদের পরীক্ষায়ও গান গাওয়া লাগে, আমি জাস্ট মন খুলে গাই, এবং আমার যতটুকু স্কেল, আমি সেই স্কেলের মধ্যেই কিন্তু আমি কি করি, গাওয়া আমি গাই। আমি কিন্তু তার সপ্তকে গাইতে পারি না, আমার গলা অত দূর যায় না, আমার গলা অনেক চিকন, আমার মুদারাতেই আমার গলাটা যায়, আমার তার সপ্তকে আমি যাইতে পারি না। তো এই ক্ষেত্রে জাস্ট আমি সাহস করে এগিয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এখন মানে মোটামুটি আমি আমার পড়াশোনাটা নিয়ে সন্তুষ্ট যে না, আই ক্যান অলসো ডু, আই উইল ডু সামথিং বেটার, ঠিক আছে, আমার এটা সবসময় মনে হয় যে না আমি করতে পারবো। তো দেখো এই কথাটাই লেখক তোমাদেরকে বলতেছে, তোমরা জাস্ট একটু সাহস করে সাহিত্য অঙ্গনে প্রবেশ করে দেখো, একটু লেখালেখি করার চেষ্টা করো, একটু নিজেদের মতো করে তোমরা নিজেদেরকে প্রকাশ করার চেষ্টা করো, তাহলে লেখক বলতেছে তোমরা চাইলে রাজরাজরার দলে মিশে যেতে পারবা, তোমরা চাইলে তাদের দলেও কিন্তু তোমরা চলে যেতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কোনরূপ উচ্চ আশা নিয়ে সেক্ষেত্রে উপস্থিত হলে নিম্ন শ্রেণীতে পড়ে যেতে হবে। কিন্তু দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, যে তুমি যদি কোনো উচ্চ আশা নিয়ে যদি তুমি এই অঙ্গনটাতে প্রবেশ করো, এই সাহিত্যের জগতে প্রবেশ করো, তাহলে আসলে তুমি এই উচ্চ আকাঙ্ক্ষা থেকে তুমি একদম নিচে প্রবেশ করে ফেলবা, অর্থাৎ নিচে নেমে যাবা। কিভাবে নেমে যাবা দেখো, এখানে লেখক বলতেছে এই জিনিসটা এভাবে বলতেছে যে আমরা যখন ভাবি যে আমি একটা উপন্যাস লেখে, একটা নাটক লেখে আমি বিশাল বই ব্যবসায়ী হয়ে যাব, আমার বই 21শে বই মেলায় প্রকাশ পাবে, তারপর আমার টেকাই টাকা আমার টাকাই তো উঠতে থাকবে, এই চিন্তা যদি তুমি করো তাহলে হয়তো তোমার লেখা কখনো ভালো হবে না। কারণ তোমার মাথায় মেইন টার্গেট থাকবে টাকা উপার্জন করা। যখন তোমার মাথায় মেইন টার্গেটটা টাকা উপার্জনের পিছনে চলে আসবে, তখন তুমি কিন্তু ভালো লিখতে পারবে না। ঠিক তেমনই পড়ানোর ক্ষেত্র, যারা দেখবা শুধুমাত্র টাকার জন্য মানে দ্রুত কোর্স নামাইতে শুরু করে, টাকা লাগবে, অনেক স্টুডেন্ট আনতে হবে, এদের দেখবা কোর্সগুলো একদম ফ্লপ খায়। কিন্তু অনেক ভালো কোর্স দেখবা যে খুবই কম মার্কেটিং করে, কিন্তু বেশি সময় নিয়ে সুন্দর করে তারা পড়ায়, এই কোর্সগুলো দেখবা যে একটা সময় অনেক বেশি তারা মানে স্টুডেন্টরা গ্রহণ করে। ঠিক তেমনই গানের ক্ষেত্রেও সেম, যে আমি যদি ভাবি আজকে রাতারাতি আমি শিল্পী হয়ে যাব, আমার দ্বারা কখনো সম্ভব না, আমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, আমাকে অনেক বেশি এটার সাথে লেগে থাকতে হবে, তাহলে হয়তো একটা সময় আমার দ্বারা ভালো কিছু করা সম্ভব। তো এটাই লেখক বলতেছে, কোনরূপ উচ্চ আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমাকে সেখানে উপস্থিত হইলে
তুমি নিম্ন শ্রেণীতে সেখানে পড়ে যাবা। বুঝতে পারছো? কি অল বুক শেষ করা কি পসিবল? অবশ্যই পসিবল। কেন পসিবল না? সব পসিবল। লাইফে ইম্পসিবল বলতে কিছু নয়, সব পসিবল। কি ভালো কণ্ঠ প্রয়োজন নাকি এরকম হলেই হয়? গান গাইতে ভালো কণ্ঠ বলতে তোমাকে আসলে সারগামগুলো ভালোভাবে বুঝতে হবে। এটা বাংলা ক্লাস, আমি সঙ্গীত পড়াইতেছি না, হ্যাঁ? পরে একটা সময় পড়বো না। আপু একটা গান শোনান। তোদের মনে হয় আমি তোদের গান শোনাইতে পারবো? আমি সেই বিকাল থেকে যে এই চিল্লায় চিল্লায় ক্লাস নিতেছি, আমার গলার অবস্থা কি পরিমাণ খারাপ হয়ে গেছে জানিস? এখন আমার দ্বারা গান গাওয়া সম্ভব? আমি এখন 2 ঘন্টা রেওয়াজ করলেও তোদের ভালো গান শোনাইতে পারবো না। গলার অবস্থা খুবই খারাপ, আর একটু হলে ভেঙে যাবে। তারপরে চলো আমরা আজকে এই পর্যন্ত রাখি। হ্যাঁ, কটা বাজে? আচ্ছা, 9:10 বাজে। আমরা আজকে এই পর্যন্ত রাখি, কারণ আমরা লেখক পরিচিতি পড়েছি, পাঠ পরিচিতি পড়েছি এবং গল্পের আমরা মোটামুটি অর্ধাংশ পড়ে ফেলছি। সো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বাকিটুক পড়ে ফেলবো, কারণ আজকে যদি আরো বাকিটুকে যাই তোমাদের মাথায় অনেক কিছু ঢুকবে না। তো আমরা আজকে এই পর্যন্ত রাখি। কালকের ক্লাসে আমরা এই বাকিটুকু এবং এমসিকিউ সহ সলভ করে, সিকিউ সহ তোমাদেরকে দেখিয়ে সলভ করে আমাদের সাহিত্যকলার টপিকটা শেষ করে ফেলবো। ওকে? স্লাইডে পড়াবেন, এভাবে বোঝা যায় না কি লেখা আছে। ওমা ওমা, কি বলে? এতক্ষণ ধরে কি পড়ালাম? এই ছেলে কি বললো? এটা কে বললো রে? না, সাদিয়া না, কে বললো? হাসান বলতেছে। হাসান, এতক্ষণ ধরে এই পড়ালাম, আমি এত সুন্দর করে পড়ালাম, এত বড় করে এই পড়াটা সবাই এত পছন্দ করে, আর ও বলতেছে এই যে দেখো কি। আমার তো এখানে স্পষ্ট সবকিছু বোঝা যাচ্ছে, আমার এখানে কিন্তু স্পষ্ট এভরিথিং বোঝা যাচ্ছে, তাই না? এভাবে বোঝা যায় না তোমাদের? স্লাইডে পড়াইতে হবে। এভাবে পড়ালে বুঝে যায় না? আমার কাছে তো এই পড়ানোটা অনেক বেশি ভালো লাগছে, কারণ এটা বইটা যে আছে বইটাকে ফিল করে তুমি পড়তে পারতেছো। স্লাইডে তো দেখা যায় এটা পড়াইলে তুমি বইটাকে ফিল করে পড়তে পারবা, আর স্লাইডে পড়াইলে তুমি যখন হুট করে বইটা খুলবে তোমার কাছে বইটা কঠিন লাগতে পারে। এটা ইভেন এটা 6 থেকে 10 এর বাচ্চারাও অনেক পছন্দ করছে, যে আপু আমরা বইটা দেখে পড়লে আমাদের ফিল হয় যে হ্যাঁ আমরা বই পড়তেছি। তো স্লাইড দেখে দেখে পড়লে অনেক সময় দেখা যায় ইয়ে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এটুক পর্যন্ত আমাদের আজকে থাকুক। নেক্সট ক্লাসে, কালকের ক্লাসে ইনশাল্লাহ, কালকের ক্লাসটা কখন হবে আমি তোমাদের সময় জানিয়ে দিব। কালকের ক্লাসে আমরা বাকিটুকু শেষ করে ফেলবো। ওকে ওকে ওকে, টাটা, সবাই ভালো থাকো। আজকে আমার গলা পুরো ব্যথা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে তোমাদেরকে বলি না, আজকে আমার বোনেরও পরীক্ষা ছিল, আমার ছোট বোন, ওরও পরীক্ষা ছিল। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে, দোয়া করো, তোমরা সবাই দোয়া করো ওর জন্য চান্স হয়ে যায়। বাট চান্স না হলেও আমি কখনো ওকে কিছু বলবো না, ওর যদি চান্সও না হয় আমার কোনো আপত্তি নেই। ও অন্য অন্য গুচ্ছ দিবে, চিটাগং ইউনিভার্সিটিতে দিবে, কোনো প্যারা নাই ওখানেও। আমার আমার এরকম মেন্টালিটি না যে হচ্ছে ওর এখানেই চান্স পাইতে হবে। আমি বলছি যে তুই পরীক্ষা দে, চান্স না পেলে আমরা অন্য কোথাও ট্রাই করব, কোনো প্যারা নাই। বাট এবারের প্রশ্ন অনেক সোজা আসছে, ওই বের হয়ে বলছে আপু প্রশ্ন অনেক সোজা আসছে, এবং বিভীষণের প্রতি মেঘনাথ থেকে খুব সহজ একটা প্রশ্ন দিছে, যে ওই যে লক্ষ্মী আত্মজ অনুজ না, এরকম একটা লাইন ছিল না, যে লক্ষ্য করে, ওই যে মানে বিভীষণকে লক্ষ্য করে একটা কথা বলা, যে লক্ষ্মী আত্মজ অনুজ, এরকম একটা লাইন ছিল না বিভীষণের প্রতি মেঘনাথে। তো এখানে লক্ষ্মী শব্দের অর্থ মানে শব্দটা কি পদ? এটা কি বিশেষ্য পদ, বিশেষণ পদ? আচ্ছা সবাই বলো তো, সবাই বলো তো, এই যে লক্ষ্মী আত্মজ অনুজ। আচ্ছা আমি এই লাইনটা তোমাদের বের করি, সবাই একটু আমাকে অ্যান্সার দিতে। এখানে লক্ষ্মী, লক্ষ্মীটা কি বিশেষণ, বিশেষ্য, সর্বনাম, অব্যয়, ক্রিয়া? বলো। আমি তোমাদেরকে এই জাস্ট লাইনটা পড়ে শোনাচ্ছি। এটা আমার বোন ভুল করে আসছে, এই জন্য তোমাদেরকে এটা আমি শুদ্ধ করে দিতেছি। ও ভুল করে আসছে, প্যারা নাই, আমি বলছি চিল থাকো, এত প্যারা নিও না। আচ্ছা কোথায় যেন ছিল লাইনটা, লক্ষ্মী আত্মজ অনুজ না কি যেন একটা ছিল, একটা লাইন ছিল, মানে বিভীষণকে লক্ষ্য করে বলছিল আর কি, মানে কি যেন মেঘনাদ। আমি প্রশ্নটার ছবি তুলতেই ভুলে গেছি, আমি এই লাইনটা খুঁজে পাচ্ছি না এখন। আচ্ছা যাই হোক, ওইখানে
আচ্ছা তোমরা অনেকে বলছো বিশেষ্য, কেউ বলছে বিশেষণ, ঠিক আছে না, এখানে হচ্ছে লক্ষ্মী তোমার কি অনুজ মানে তোমার যে মেঘনাথকে লক্ষ্য করে, এখানে লক্ষ্মী শব্দটা বিশেষণ হবে না, লক্ষ্মী, লক্ষ্মীটা হচ্ছে এই যে দাঁড়াও তোমাদেরকে আমি দেখা দিচ্ছি, লক্ষ্মী মানে হচ্ছে এই যে এই লক্ষ্মী, এই লক্ষ্মী, লক্ষ্মী শব্দের অর্থ হচ্ছে লক্ষ্য করে, লক্ষ্য করে বা লক্ষ্য করা, করে বা করা। তো লক্ষ্য করা, কোনো জিনিস লক্ষ্য করা, এটা কিন্তু একটা কাজ, কাজ তার মানে কি, এটা একটা ক্রিয়া, দেখছো, এটা একটা ক্রিয়া, কোনো কিছু লক্ষ্য করা, এটা একটা ক্রিয়া। তো এখানে লক্ষ্মী শব্দটা আমার বোন হচ্ছে বিশেষণ দিয়ে আসছে, ও ভাবছে কি লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী ছেলে আমরা বলি না, ও ওটা ভাবছে, ও বেশি আবেগের বসে ও আবার এটা ভুল করে চলে আসছে। তো এখানে লক্ষ্মী মানে হচ্ছে লক্ষ্য করা, এটা হচ্ছে একটা ক্রিয়া, ঠিক আছে। তো মোটামুটি জিকে প্রশ্ন অনেক ইজি আসছে, রিটেনও অনেক ইজি আসছে। তো তোমরাও ভালো করে পড়াশোনা করে, তোমরা যদি ভালো করে একটা সময় তোমরাও 1-2 বছর পরে এরকম অ্যাডমিশন টেস্ট দিবা, খুব ভালো করে পড়বা, আপু তো আসি সব সময় তোমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য, যেরকম যে কোনো ধরনের গাইডলাইন লাগলে তোমরা আমাকে নক দিবা একদম ফ্রিলি, আমাকে জানাবা যে আপু এই গাইডলাইনটা লাগবে, আমরা এখন কি করব না করব সব কিছু কিন্তু পেয়ে যাবা ইনশাল্লাহ, ঠিক আছে। ভালোই মোটামুটি কিন্তু, হ্যাঁ ভালোই মোটামুটি, প্রশ্ন ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, ওকে টাটা।